আজকের গল্পটা অসম্ভব সুন্দর হতে চলেছে, তাই গল্পটা শেষ পর্যন্ত শুনতে ও দেখতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের নিজেদের তৈরি করা গল্পগুলো তোমাদের কেমন লেগেছে তার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে। কলেজের মাঠে উপস্থিত আছে অসংখ্য ছাত্রছাত্রী, প্রায় হাজার খানেকের উপরে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, সাধারণ মানুষ ও জনসংখ্যা দিয়ে কলেজের মাঠ ভরপুর হয়ে উঠেছে। এতটাই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, কলেজের মাঠে এলোপাথারি মারামারি শুরু হয়েছে। ছেলেটা পাগলের মতো মারতে থাকে এক এক করে সবাইকে, যেন ছেলেটা পাগল হয়ে উঠেছে রক্তের নেশায়। যাকে যেভাবে পাচ্ছে তাকে ছুরি দিয়ে সেভাবেই সেখানে মেরে শুয়ে দিচ্ছে। ছাত্রছাত্রীরা ভয়ে পিছিয়ে যায়, এমনকি শিক্ষকরা প্রায় 20 জনের মতো ছেলেকে মেরে শরীর থেকে তাদের এক একটা অংশ আলাদা করে ফেলেছে। কারোর হাত, কারোর নাক, কারোর কান, কারোর চোখ, কারোর পা, এক একটা অঙ্গের এক একটা জিনিস কেটে ফেলেছে। সেগুলো কলেজের মাঠে লাফালাফি করতে থাকে। এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে ছাত্রছাত্রীরা পিছিয়ে যায়। ছেলেটা পাগল হয়ে উঠেছে, শক্তিতে কেউ তার সাথে পেরে ওঠে না, প্রায় সবাইকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। ছেলেটাকে সবাই মিলে আটকানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না, যেন তার শক্তির কাছে সবকিছু পরাজিত। ছেলেটা এক এক করে সবাইকে মেরে সামনে এগিয়ে যাচ্ছে। যে তার সামনে আসছে তাকে কচুকাটা করে ফেলে দিয়েছে। কচুকাটা করতে করতে কলা গাছের মতো সবাইকে মেরে ফেলে দিয়েছে। সামনে এগিয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে, বাম হাতে সিগারেট, ডান হাতে বন্দুক, কপালে রুমাল বাঁধা, চোখে রঙিন সানগ্লাস, পায়ে ক্যাচ, হাতে ব্যাজ, পরনে চাকচি স্টাইলিশ জ্যাকেট, পরনে থাকা প্যান্টটা বেশ স্টাইলিশ। সবাইকে মেরে সামনে এগিয়ে যায় একটা ছেলের কাছে। যখনই ছেলেটার গলার উপরে কুড়ালটা চালাতে যাবে, এমন সময় ছেলেটা তার পা ধরে বলে ওঠে, ভাই, আমাকে মেরো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। আমি বেঁচে থাকতে আর এরকম ভুল করব না। ছেলেটার কথা শুনে আগন্তুক যেন পাগল হয়ে যায়। হাসতে থাকে নিজের মতো করে, যেন সে হাসির রাজা। হাসতে থাকে আগন্তুকটি। তার হাসি দেখে সবার বুকে থাকা কলিজার পানি শুকিয়ে গেছে। ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে, তারপর হুংকার ছেড়ে বলে ওঠে, ঠিক সেদিন রুনা তোদের পা ধরে এভাবেই প্রাণটা ভিক্ষা চেয়েছিল। তোরা সেদিন তো দিসনি। তাহলে আজকে আমি কেন দিব? কথাটা বলে আগন্তুকটি ছেলেটার ডান হাতে মারে। কোপ সাথে সাথে কুড়ালের আঘাতে শরীরে থেকে হাত আলাদা হয়ে কলেজের মাঠে লাফালাফি শুরু করে। এই দৃশ্য দেখে ছেলেটা মারে চিৎকার, তার গগন ফাটানো চিৎকারে যেন উপস্থিত থাকা সকলের কলিজার পানি শুকিয়ে যায়। ছেলেটাকে কেউ বাধা দেওয়ার সাহস পায় না, কেননা সে রক্তের নেশায় হিংস্র হয়না হয়ে উঠেছে। ইমন নামের ছেলেটা ছটফট করতে থাকে ব্যথায়, রক্ত গড়গড় করে পড়তে থাকে কাটা স্থান থেকে। ইমন বলে ওঠে, ভাই, আমাকে ছেড়ে দাও, আমি মাপ চাই, আমাকে আর মেরো না। আমি এই মৃত্যুর যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। সেদিন আমি একা ছিলাম না, অনেকেই ছিল যারা রোনাকে মেরেছে। ইমন নামের ছেলেটার মুখে একথা শুনে আরো বেশ কয়েকটা হাসি দেয়। তারপর সে অদ্ভুত বিশ্বের ভয়ানক কিলার হয় না আগন্তুক রাজু বলে ওঠে, সবাইকে এক এক করে খুঁজে খুঁজে আকাশ পাতাল উত্তর দক্ষিণ যেখানেই থাক না কেন ভয়ঙ্কর মৃত্যুর যন্ত্রণা দেব তাদেরকে। কথাটা বলে পাশে পড়ে থাকা একটা ধারালো তরবারি হাতে নিয়ে বুক বরাবর ঢুকিয়ে দেয় ইমনের। ইমনের মুখের ভিতর থেকে রক্ত ছিটকে এসে লাগে আগন্তুকটির শরীরে। এটা যেন ভয়ঙ্কর এক ঘটনা। প্রকাশ্যে দিন দুপুরে রাজু নামের আগন্তুকটি এলোপাথারি মারতে থাকে কয়েকজন কলেজের ছাত্রকে। ইমন নামের ছেলেটা মৃত্যুর দুয়ারে ঢলে পড়ে, মুখ দিয়ে কোনো কথা বের হয় না, তারপর বলে ওঠে, ভাই, এই সব কিছুর সাথে জড়িত আছে মন্ত্রী ছেলে, এমপি ছেলে আর শহরের মেয়রের ছেলে। তারা তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের সাহায্য নিয়ে মেরে ফেলেছে রোনাকে। কথাটা শেষ করার আগেই কুড়াল দিয়ে মাথা থেকে শরীরটা আলাদা করে ফেলে। মাথাটা ছিটকে গিয়ে একজন শিক্ষকের পায়ের সামনে পড়ে যায়। শিক্ষকটার সাথে সাথে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। অনেকে মাথাবিহীন শরীরটা দেখে জ্ঞান হারিয়ে ফেলে, আর কেউ কেউ ভয়ে চোখ বন্ধ করে ফেলে।
গলা দিয়ে এখনো তাজা লাল রক্ত গড়গড়িয়ে পড়ছে। এটা দেখে পাগলের মতো হাসতে থাকে রাজু নামে ছেলেটা। ছেলেটা যেন পাগল হয়ে উঠেছে। সে বিশ্বাস করতে পারছে না যে তার ভালোবাসার মানুষটা পৃথিবীতে আর বেঁচে নেই। কিছুদিনের পরিচয়ে ভালোবাসাটা বেশি দিন টিকলো না। কিছু দুষ্টু মানুষের নজরে দুইটা হৃদয়ের মানুষ আলাদা হয়ে, একজন পরপারে আর একজন দুনিয়াতে। আগন্তুক রাজু ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে। পরপর বেশ কয়েকটা পুলিশের গাড়ি ভার্সিটিতে প্রবেশ করে, সাথে ফায়ার সার্ভিস। পুলিশগুলো ভালো করে তদন্ত করে এরপর ফায়ার সার্ভিসগুলো পুরো রক্তটাকে পানি দিয়ে ধৌত করে, পরিষ্কার করে ফেলে। কেননা রক্তে রক্তাক্ত হয়ে গেছিল পুরো জায়গাটা ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠেছিল। এত পরিমাণ রক্ত আর লাশের টুকরো যা একটা শ্মশানঘাট বা লাশের কারখানা মনে হচ্ছিল। আগন্তুক রাজু ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। লাশের টুকরোগুলোকে ল্যাবরেটরিতে পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ খুঁজে বেড়াচ্ছে রাজুকে। প্রত্যেকটা থানায় রাজুর ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে, পোস্টারে ছবি ছাপিয়ে দেওয়া হয়েছে। যেখানে পাবে তাকে ধরিয়ে দিতে পারলে সরকারের পক্ষ থেকে 50,000 টাকা পুরস্কার। রাজুকে পুলিশ গ্রেফতার করে রাজু একটা রহস্যময় মুচকি হাসি দেয়। লকআপের ভেতরে রাজুকে আটকে রাখা হয়েছে। পরনে তার ডান্ডা ভেরি, গলায় পায়ের শিকড় দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে থানার ভিতরে। কেননা তাকে যতবার থানার ভিতরে এনেছে ততবার থানার গেট ভেঙে সে বেরিয়ে গেছে, কেউ তাকে বাধা দিতে পারেনি। তাই এবার তাকে শিকড় দিয়ে বেঁধে রেখেছে। পুলিশ অফিসার জান্নাত বেগম বলে ওঠে, দেখো রাজু, আমি তোমার ব্যাপারে জানি তুমি সত্যি অনেক ভালো একটা ছেলে, কিন্তু আমরা আইনের কাছে বাধা। তোমার জন্য কোনো কিছুই করতে পারছি না। শহরের এমপি, মন্ত্রী, মেয়র তোমার নামে মামলা করেছে বেশ কয়েকটা, যেগুলো থেকে তুমি কোনো দিনই মুক্তি পাবা না। হয়তো তারা এখানে এসে তোমাকে টর্চার করতে পারে। পুলিশ অফিসার জান্নাত বেগমের কথা শুনে যেন পাগলের মতো হাসতে থাকে, যেন জান্নাত বেগম জোকারের মতো কোনো এক হাসির কথা বলেছে। যে কথাটা শুনে পাগলের মতো হাসতে থাকে রাজু ভীষণ ভয়ঙ্কর। তার হাসির মানে হচ্ছে কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে, যেটা সবার অজানা। জান্নাত বেগম রাজুর হাসি দেখে বলে ওঠে, রাজু, আমি কি হাসির কথা বলতেছি যে তুমি আমার কথা শুনে পাগলের মতো হাসছো? রাজু এবার পাগলের মতো হাসতে হাসতে জান্নাত বেগমের প্রশ্নের উত্তর দিয়ে বলে ওঠে, সময় বলে দেবে যে কে কাকে মারে। ওই মন্ত্রী, এমপি আর মেয়রের মৃত্যু এত ভয়ঙ্কর দেব যে তারা নিজেদের মৃত্যু দেখে নিজেরাই চিৎকার করবে। কথাটা বলে পাগলের মতো হাসতে থাকে রাজু যেন পাগল হয়ে উঠেছে। তাহলে একের পর এক ঘুষি মারতে থাকে। সত্যি মানুষ ভালোবাসার জন্য কি না করতে পারে। ভালোবাসা এমন একটা জিনিস যেটা সারা জীবন থেকে যায়। ভালোবাসা জীবন থেকে হারিয়ে গেলে জীবনটা যেন অগোছালো হয়ে যায়। চলুন তাহলে ছোট্ট করে রাজুর পরিচয়টা জেনে আসি। আসলে এই রাজু কে, কোথা থেকে এলো, কেনই বা সে রকম হিংস্র হায়না হয়ে উঠেছে, কেন সে পাগলের মতো হাসে, কেন সে শহরের সাইকো কিলার হয়েছে, কেন সবাই তাকে ভয় পায়, তার আসল পরিচয় কি, কোথা থেকে সে উঠে এসেছে, আদৌ কি তার পরিবার বলতে কেউ আছে নাকি সে একাই। এই গল্পের মাধ্যমে সবটাই আপনাদেরকে জানিয়ে দেব। চলুন তাহলে শুনে আসি তার জীবন কাহিনী। আচ্ছা রাজু, তুমি আমাকে কতটা ভালোবাসো? নিজের জীবনের থেকে যতটুকু একজন মানুষকে ভালোবাসা যায় ততটা। আচ্ছা রাজু, আমি যদি কোনো এক সময় তোমার কাছ থেকে হারিয়ে যাই, তুমি কি নতুন করে আর কাউকে ভালোবাসবে? ভালোবাসবো কিনা জানি না, তবে তোমাকে আমি আমার কাছ থেকে যেতে দিব না। মানুষ তো সবসময় বেঁচে থাকে না, মৃত্যু তার একদিন হবে। যেমন জন্ম হয়েছে মৃত্যু নিশ্চিত, আমিও তো মরতে পারি। তখন তুমি কি করবে? প্রয়োজনে আমি তোমার মৃত্যুর সাথে লড়াই করব, তবুও তোমাকে আমি আমার কাছ থেকে যেতে দিব না। জানো, আমার বড্ড বেশি ভয় করে। জানি না আমার কি অজানা ভয়, সবসময় তোমাকে হারানোর ভয় থাকে। এই রাজু যতক্ষণ তোমার সাথে আছে, এই ভার্সিটির কেউ তোমার দিকে নজর দেওয়ার সাহস পাবে না। তোমার দিকে কেউ তাকানোর আগেই তার চোখ আমি উপড়ে ফেলবো। আচ্ছা রাজু, তোমার পরিবার কি আমাকে মেনে নেবে? আমি তো দেখতে তেমন সুন্দরী না।
পৃথিবীর সবচেয়ে সেরা আমার বাবা মা। আমার বাবা মার কাছে আমি কোনো কিছু চাওয়ার আগেই তারা দিয়ে দেয়। ধরো আমাকে মেনে নিল না তারা, তারা তাদের পুত্রবধূ হিসাবে আমাকে যদি মানতে না চায়, তুমি কি আমাকে ছেড়ে দেবে, নাকি তোমার জীবনসঙ্গী হিসেবে আমাকেই বেছে নেবে? তুমি হলে আমার ভালোবাসার মানুষ, আর আমার ভালোবাসার জিনিসগুলো আমার বাবা মা না চাইতে আমাকে দিয়ে দেয়। সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি রাজু, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। রুনা, তুমি যেভাবে বলছো যেন আমি তোমাকে ছাড়া খুব ভালো থাকবো। তারা নিজেরা নিজে গল্প করছিল, এমন সময় তাদের সামনে সেখানে উপস্থিত হয় ইমন, জাকির, জাহিদ, মুজাহিদ, সুমন, মামুন, আল আমিন, পরি, জান্নাত, তোহা, তানিয়া, মায়া, শালিনী, জ্যোৎস্না, রত্না। সবাই চারদিক দিয়ে ঘিরে ধরে রুনা আর রাজুকে। ইমন বলে ওঠে, তোরা দুজনে এখানে একা একা গল্প করতেছিস, আর আমরা ওদিকে তোদেরকে খুঁজতে খুঁজতে হন্যে হয়ে গেলাম। ইমনের কথা শুনে সবাই উচ্চস্বরে হাসতে থাকে, হাসতে হাসতে যেন সবার পেট ফেটে যাচ্ছে। তারা প্রায় 30 জনের মতো বেস্ট ফ্রেন্ড ছিল। পুরো কলেজের চোখের মণি ছিল রাজু, রুনা। যেমন লেখাপড়ায় তেমনই তাদের ব্যবহার, কথাবার্তা সবাইকে ইমপ্রেস করে ফেলতো। এই ভার্সিটির লেখাপড়ার দিক দিয়ে, ব্যবহার, আচার সব দিক দিয়ে এগিয়ে আছে রাজু আর রুনা। রাজুরা কোটিপতি, তার বাবা একজন কোটিপতি বিজনেসম্যান। দেশ এবং দেশের বাইরে তাদের বেশ ক্ষমতা আছে। দেশের সরকার, প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, যে সকল মন্ত্রী, এমপি, ম্যাজিস্ট্রেট আছে সবাই এক নামে চেনে চৌধুরী বাড়ির ছেলে রাজুকে। রাজু দেখতে 6 ফুট 7 ইঞ্চি, যেমন লম্বা তেমন স্বাস্থ্যবান। যেমন স্বাস্থ্যবান তেমনি তার গায়ের রং উজ্জ্বল ফর্সা, দেখতে বিদেশিদের মতো, বেশ স্টাইলিশ, হ্যান্ডসাম, অসম্ভব সুন্দর ড্রেসিং লুক তার। একটা মেয়ে যেমন ছেলেকে চাই ঠিক তার থেকে 1000 গুণে বেস্ট এবং অনেস্ট এই রাজু প্রেমে পড়ার জন্য পাগল মেয়ের। কলেজে রাজুর কাছে কত মেয়ে যে প্রেমের প্রস্তাব আসে তা বলার বাইরে, কিন্তু রাজু সবাইকে উপেক্ষা করে শুধুমাত্র রুনাকে নিজে চয়েস করেছে। রুনা দেখতে রূপকথার পরি, লম্বায় 6 ফুট 2, বেশ স্বাস্থ্যবান, যেমন লম্বা তেমনই তার চেহারা, মুখটা গোল, চোখগুলো ভীষণ মায়াবী, চোখের পাতাগুলো টানা টানা, ঠোঁটটা গোলাপের পাপড়ির মতো, গাল দুটো একদম লাবণ্যের ভরা, উজ্জ্বল ফর্সা, গায়ের রং দুধে আলতা। আরে ভাই, একটা মেয়েকে নিজের মনের মতো করে যতটা চাই তার থেকেও বেশি আমাদের গল্পের রুনা। দেখতে অসম্ভব সুন্দর, যা বলার বাইরে। রুনার সাথে কোনো কিছু তুলনা করা যায় না। ভার্সিটির সবচেয়ে সুন্দরী হচ্ছে রুনা। রুনা বড়লোক ঘরের একমাত্র মেয়ে। রুনার বাবা একজন বিজনেসম্যান, রাজুদের মতো, কিন্তু রাজুদের থেকে একটু কম। তারপর সবাই মিলে বসে আড্ডা দিতে থাকে। আড্ডা দেওয়ার এক পর্যায়ে তারা দেখতে পায় ভার্সিটির ভিতর আজকেও প্রবেশ করেছে সেই 3 জন ছেলে, একটা মন্ত্রীর ছেলে, একটা এমপির ছেলে, আর একটা শহরের মেয়র তার ছেলে। সেদিকে তারা লক্ষ্য না দিয়ে নিজেদের মতো করে আড্ডা দিতে থাকে। আড্ডা দেওয়ার এক পর্যায়ে শালিনী বলে ওঠে, কিরে রাজু আর রুনা, তোরা এখানে একা একা আড্ডা দিয়ে কি করছিলিস? তোদেরকে পুরো ভার্সিটি খুঁজলাম কিন্তু তোদেরকে পাইলাম না, আর তোরা কিনা আমাদের রেখে এখানে আড্ডা দিচ্ছিস। আমরা যদি এখানে না আসতাম তাহলে হয়তো ভালো হতো। ওদের প্রেমময় কথোপকথন আর বেশি মধুর হয়ে উঠতো। আমরা এসে এখানে ওদের ব্যাঘাত দিয়ে দিলাম। আরে তোরা এমন কেন বলছিস? আমরা কেন ব্যাগড়া দিতে যাব? আমরা তাদের কাছ থেকে আরো শিখতে এলাম যে আসলে প্রেম ভালোবাসা তাদের কাছ থেকে শেখা উচিত আমাদের, কেননা তাদের প্রেম আর তাদের ভালোবাসা এই ভার্সিটির মধ্যে সবচেয়ে সেরা। তারা নিজেদের মতো করে কথা বলছে, আড্ডা দিচ্ছে। অন্যদিকে 3 জন বাইক নিয়ে যে প্রবেশ করেছে ভার্সিটির মাঠে। একজন মন্ত্রীর ছেলে, দ্বিতীয় জন এমপির, তৃতীয় জন শহরের মেয়র ছেলে। 3 জনে উচ্ছৃঙ্খল, বিভিন্ন ঝামেলা এবং বিভিন্ন খারাপ কাজের সাথে যুক্ত আছে। তারা ভার্সিটিতে আসলে উচ্ছৃঙ্খল করে, তাদের জন্য ভার্সিটির সবকিছু নষ্ট হয়ে যায়, গন্ডগোল করে, ভার্সিটিতে মারপিট, র্যাগিং, সকল কিছু করে। অন্যদিকে রাজু হচ্ছে ভার্সিটির ভিপি। সবাই মন দিয়ে যে যার মতো আড্ডা দিচ্ছে। ভার্সিটির ক্যাম্পাসে বসে
সকল ছাত্রছাত্রী বসে আড্ডা দিচ্ছে। অন্যদিকে সে তিনটা ছেলে একটা মেয়ের দলের কাছে যায়। তারপর সেখানে গিয়ে তিনজনে বলে ওঠে, কিরে, আজকে দেখছি তোরা এখানে একাই। তোরা আজকে কি আমাদের সময় দিতে পারবি? তাদের এরকম কথা শুনে মেয়েগুলো লজ্জা পেয়ে যায়। কেউ কোনো কথা বলে না, চুপচাপ সবাই বসে আছে। অন্যদিক থেকে তারা সবাই বসে এই দৃশ্য দেখছে। এমপির ছেলে বলে ওঠে, কিরে, তোদেরকে বললাম না যে কে আমাদের সাথে যাবি? দেখ, যেমন সুখ দিবি তেমন কিন্তু তোরা উপহার পাবি। ছেলেগুলো এরকম কুপ্রস্তাবে আশেপাশে মেয়েগুলো লজ্জায় সেখান থেকে চলে যাচ্ছে। কেউ কোনো কথা বলে না, সবাই হা করে তাকিয়ে আছে সেদিকে। এদিকে শরীরের যেন আগুন ধরেছে রাজুর। মেয়রের ছেলে বলে ওঠে, দেখ, শুধু এটুকু না, তোরা যা চাইবি তাই তোদেরকে দেওয়া হবে। তাই আর দেরি না করে চল আমাদের সাথে। কে কে যাবি, চল দ্রুত। পুরো ভার্সিটি রেগে যায়, কিন্তু ভয়ে কেউ কোনো কথা কিছুই বলতে পারে না। কেননা তারা তিনজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ছেলে, এই জন্য কেউ কোনো কথা বলতে পারে না। সবাই মুখ বুঝে সেটাকে সহ্য করে। রাজু এই কথা শুনে গুটি গুটি সামনে এগিয়ে আসে, পরপর বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় তাদের তিনজনকে, আর বলে ওঠে, কুত্তার বাচ্চাগুলো, তোদের বারবার সাবধান করি, কিন্তু তোর এই ভার্সিটিতে বারবার কুত্তার মতো আসিস। এই বলে আরো বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। রাজু উড়াধুরা মারতে থাকে তাদেরকে। এক পর্যায়ে রুনা তাদের সামনে এসে রাজুকে আটকায় আর বলে ওঠে, প্লিজ রাজু, তুমি এদেরকে ছেড়ে দাও, আমরা এখান থেকে চলে যাই। চলো, এসব ভালো হবে না। কুকুর কখনো ভালো হয় না। কুকুরের লেজ সারা জীবন বাঁকা ছিল, বাঁকা থাকবে। কুকুরের লেজ যেমন সোজা হয় না, ঠিক তেমন এই তিনটা কুকুর কখনো সোজা হবে না। রুনা তাদের তিনজনকে কুত্তা বলাই তারা তিনজন রেগে যায়। রেগে গিয়ে রুনার গায়ে যখনই হাত দিতে যাবি তখনই হাতটা ধরে ভেঙে দেয়। রাজু মন্ত্রীর ছেলে চিৎকার করতে থাকে আর বলে ওঠে মন্ত্রীর ছেলে, কুত্তার বাচ্চা রাজু, তুই আমার হাত ভেঙে দিলি, এর পরিণাম কিন্তু খুব ভয়ঙ্কর হবে। আর এই রুনা ফকিনি কথাকার, তোকে এমন জায়গায় অত্যাচার করবো যে তুই না পারবি সহ্য করতে আর না পারবি কাউকে দেখাতে। তোকে খুব ভয়ঙ্কর মৃত্যু দেব। এই কথা শুনে রাজু আরো ওরা ধরে মারতে থাকে। তাদের তিনজনকে মারতে মারতে প্রায় হাত মুখ ভেঙে দিয়েছে তাদের তিনজনকে। সবাই ভার্সিটির হাততালি দেয় তাদের জন্য। রাজুকে নিয়ে সবাই আনন্দ করতে থাকে। মন্ত্রীর ছেলে আর এমপির ছেলে, মেয়রের ছেলে ভার্সিটি থেকে বেরিয়ে যায়। এভাবে দেখতে দেখতে 2 দিন কেটে যায়। শহরের মন্ত্রী, এমপির মেয়র রেগে গিয়েছে। যে কোনো মূল্যে তারা প্রতিশোধ নেবে, কেননা তাদের ছেলেকে মেরেছে রাজু। রাজু সব সহ্য করতে পারে, কিন্তু কখনো অন্যায় সহ্য করতে পারবে না। রাজুর জীবনে একটাই দোষ, সে অন্যায় দেখলে প্রতিবাদ করবে। আজকে ভার্সিটিতে এসেছে সবাই। ভার্সিটিতে রুনা, ইমন, শালিনী, পারভেজ, মুজাহিদ, সুমন, রাকিব, রাজ, তোহা, সাদিয়া, মায়া, মুশফিকা, এরা সবাই এসেছে। সবাই মিলে আড্ডা দিচ্ছে। এমন সময় ভার্সিটির মাঠে প্রবেশ করে বেশ কয়েকটা গাড়ি। গাড়িগুলোর থেকে অনেকগুলো ছেলে পেলে বের হয়ে আসে। প্রত্যেকের হাতে হকি স্টিক, লাঠি, ক্রিকেটের ব্যাট আর বিভিন্ন অস্ত্র। গাড়িগুলোর ভিতর থেকে নেমে আসে তারা তিনজন, মন্ত্রীর ছেলে, এমপির ছেলে, মেয়রের ছেলে। তাদের দেখে রাজু একটা মুচকি হাসি দেয়। রুনা ভয় পেয়ে যায়, কেননা সে রাজুকে নিয়ে খুব টেনশনে আছে। রাজুর হাতটা চেপে ধরে। এটা দেখে রাজু বলে ওঠে, দেখ রুনা, এত ভয়ের কোনো কিছুই নেই। ওরা তিনজন আমার পায়ের যোগ্য না। আমার খুব ভয় করছে। ওরা এতজন ছেলে পেলে ভাড়া করে এনেছে, সবার হাতে অস্ত্র, লাঠি। সেটা তুমি কি ওদের সাথে পেরে উঠবে? আমি একা কোথায়? আমার সাথে তো তুমি আছো, তোমার ভালোবাসা আছে, আমার বন্ধুরা আছে। প্লিজ, তুমি ওদের সাথে আর মারামারি করিও না। চলো, আমরা এখান থেকে চলে যাই। এসব ঝামেলায় আমাদেরকে জড়ানো উচিত হবে না। আমরা সুস্থভাবে বাঁচতে চাই, এখানে মারপিট করে না। দেখো, তোমার সাথে ওরা খারাপ ব্যবহার করলে আমার যতটা কষ্ট হবে, ঠিক আমার ভার্সিটির মেয়েদের সাথে ওরা যতটা খারাপ ব্যবহার করবে ততটাই খারাপ লাগবে। তাহলে তুমি এখন কি করবে? ওদেরকে মারবে? ওদেরকে খুন করবে? তোমাকে যেটা বলছি সেটা করো। আগে তো দেখতে দাও ওরা আমার সাথে কি করে, তারপর না হয়।
কথাটা শেষ করার আগেই মন্ত্রীর ছেলে উচ্চস্বরে হাসতে থাকে। হাসতে হাসতে গুটি গুটি পায়ে সামনে এগিয়ে আসে। রাজুর সাথে তার দলের ছেলেগুলো পুরো ভার্সিটির রাজুর পাশে আছে। তারা 100 জন ছেলে পেলে এসেছে, রাজু একাই 100। মন্ত্রীর ছেলে বলে ওঠে, কি রে কুত্তার বাচ্চা রাজু, তোকে বলেছিলাম না তুই আজকে বাঁচতে পারবি না? দেখ কতগুলো ছেলে পেলেকে নিয়ে এসেছি, তোকে আজকে মেরে এখানে পুঁতে দিয়ে যাব, তোর ভালোবাসা নিয়ে যাব। দেখ কোন বাপের বেটা আটকায় আমাদের। রাজু এই কথা শুনে হাসতে থাকে পাগলের মতো, যেন মন্ত্রীর ছেলে কি একটা জোকারের মতো বলে ফেলেছে। ভুল করে হাসতে হাসতে বলে ওঠে, পাগলে কিনা খায়, ছাগলে কিনা চায়। পুরানো পাগলের জ্বালাই বাঁচি না, নতুন পাগলের উদয় হয়েছে। এই যে রাজু, আমাদের পিছনে কতগুলো ছেলে পেলে আছে, দেখছি তোকে আজকে খুব ভয়ঙ্কর ভাবে মারবো আমি। এতটাই মৃত্যুর যন্ত্রণা দেব যা তুই 6 মাস বিছানা থেকে উঠতে পারবি না আর। রাজু এবার গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যায় মেয়রের ছেলের কাছে। তারপর মেয়রের ছেলের শার্টের কলারটা ঠিক করে দিয়ে কানে কানে বলে ওঠে, তুই তো দেখতে এমনিতেই 1.5 ফুট, তোর গায়ে যদি হাতে দেয় তুই তো মাটির সাথে মিশে যাবি, তাই আমার সাথে তর্ক করিস না। রাজুর এরকম কথা শুনে পুরো ভার্সিটির ছেলে মেয়েগুলো হেসে ওঠে। ভার্সিটিতে সব ছেলে মেয়ে একসাথে একত্রিত হয়েছে। এমপির ছেলে এ কথা শুনে চিৎকার করে বলে ওঠে, তোর খুব হাসি পাচ্ছে তাই না? তোকে মেরে তোর ভালোবাসাকে তুলে নিয়ে গিয়ে আমরা 3 জন মিলে সারা রাত বাসর করব, তখন দেখবো তুই কত হাসতে পারিস। কথাটা শেষ করার আগেই রাজু পরপর বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় এমপি ছেলের গালে। এমপির ছেলে থাপ্পড় খেয়ে কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে। এটা দেখে মন্ত্রী ছেলে বলে ওঠে, কথাটা বলতে দেরি, কিন্তু তার সাথে আসা ছেলে পেলেগুলো ইশারা দেওয়ার সাথে সাথে ছেলেগুলো রাজুকে চারদিক দিয়ে ঘিরে ধরে। মারপিট শুরু হয়ে যায়। রাজুকে সবাই মিলে মারতে থাকে, রাজু সবাইকে মারতে থাকে। মারামারির এক পর্যায়ে ভয়ঙ্কর মারপিট শুরু হতে থাকে, এমনকি কাটাকাটিও শুরু হয়ে যায়। যাকে যেভাবে পাচ্ছে ওরা তাকে সেভাবেই মারছে। রাজু একাই লড়াই করছে তাদের সাথে। তারা প্রায় 100 জন, কেউ এগিয়ে যায় না রাজুকে হেল্প করতে। রুনা শুধু চিৎকার করছে রাজুকে বাঁচানোর জন্য। দুই দলের মধ্যে রাজু মার খাচ্ছে, আবার তাদেরকে মারছেও। রাজুকে মারছে দেখে এবার সবাই এগিয়ে আসে। ভার্সিটির ছাত্রছাত্রীরা তারাও ধরে মারপিট করতে থাকে সেই ছেলেগুলোর সাথে। এত মার মেরেছে যে তারা নিজের পায়ে উঠে দাঁড়াতে পারে না। সবাইকে মেরে এক সারিবদ্ধ করে শুয়ে ফেলেছে। তারপর তাদের সবার পায়ে একটা গাড়ির পেছনে বেঁধে দেয় রশিটা। তারপর পুরো মাঠ গাড়িটা চালায়। গাড়ি চলার সাথে সাথে তারাও মাটিতে গড়াগড়ি খেতে থাকে। পিঠের চামড়া প্রায় উঠে গেছে। পিঠ কেটে পিঠের চামড়াগুলো খসে পড়ে, রক্ত গড়গড় করে পড়ছে। এরকম ভয়াবহ যন্ত্রণা দিচ্ছে ছেলেগুলোকে। মন্ত্রীর ছেলে, মেয়রের ছেলে, এমপির ছেলে ভয়ে সেখান থেকে বেরিয়ে যায় এতগুলো ছেলে মেয়েকে দেখে। যাওয়ার আগে বলে ওঠে, দেখে নিবে রাজুকে, এর প্রতিশোধ নিবে। রুনা দৌড়ে এসে রাজুকে জড়িয়ে ধরে আর বলে ওঠে, তোমাকে কতবার বলেছি এসব খারাপ ছেলেদের সাথে তুমি মারপিট করবে না। দেখো তো আজকে কি তো হতো, কতগুলো টোকাই গুন্ডাকে ওরা ভাড়া করে এনেছিল তোমাকে মারার জন্য। যদি আজকে ভার্সিটির সবাই না যেত তাহলে ওরা তোমাকে আজকে মেরে ফেলতো। এই কথা শুনে একটা মুচকি হাসি দেয়, যে মুচকি হাসির মাঝে লেগে আছে অনেক মায়া, অনেক ভালোবাসা। মুচকি হেসে রাজু বলে ওঠে, তুমি জানো না ওরা আমার সাথে কোনো কিছুই করতে পারতো না, কারণ ওদের এতটাও ক্ষমতা নেই যে এই রাজুর সাথে লড়াই করবে। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। তোমাকে এত তালবাহানা করতে হবে না। আজকে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে শেষ করে দিতাম। আজকে তোমাদের বাসায় যাব, গিয়ে আম্মুর কাছে নালিশ করব তোমার নামে। দেখো এত ভয় পাওয়ার কোনো কিছু হয়নি, আমি তো ঠিক আছি তাই না? যদি কিছু তোমার হয়ে যেত তাহলে আমি কি করতাম বলো তো? যখন কোনো কিছু হবে তখন দেখা যাবে, এত ভেবে লাভ নেই, বাদ দাও তো তুমি এসব। ওকে ঠিক আছে, চলো তোমার বাসায় যাব। আজকে আম্মুর হাতে খাওয়া দাওয়া করব, সন্ধ্যায় আমি বাসায় চলে যাব। তারপর এক এক করে সবার কাছ থেকে ভার্সিটি থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে রাজুদের বাড়ির উদ্দেশ্যে। আজকে রাজাদের
আজকে রাজুদের বাড়িতে যাবে রুনা। সেখানে খাওয়া দাওয়া করে সন্ধ্যায় রুনা নিজেদের বাড়িতে যাবে। গাড়ি চলছে তার আপন গতিতে। তারা দুজন গল্প করছে। অন্যদিকে মন্ত্রী, মেয়র, এমপির ছেলে মিলে গল্প করতে থাকে। এমপির ছেলে বলে ওঠে, দেখ, ওদেরকে এভাবে মারা যাবে না, ওদেরকে খুব ভয়ঙ্কর, এবার নৃশংসভাবে মারতে হবে প্ল্যান করে। সেটা তো বুঝলাম, কিন্তু তাকে মারবো কি করে? রাজুর অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, অনেক শক্তি, তার সাথে পেরে উঠবো না আমরা। দেখ ভাই, এভাবে হবে না, প্ল্যান প্রোগ্রাম করে মারতে হবে, তবে ওকে আমরা মারতে পারবো। আমাদের এক কাজ করতে হবে, তাদের বন্ধুত্বের মধ্যে কাউকে ফাটল ধরাতে হবে। ওদের বন্ধুদের মধ্যে কাউকে টাকা দিয়ে কিনে সকল ইনফরমেশন আমরা নিয়ে সুযোগ বুঝে একদিন দুনিয়া থেকে সরিয়ে দেব তাদের দুজনকে। তুই অবশ্যই এটা ভালো বলেছিস, দুজনকে পৃথিবী থেকে সরাতে হলে তাদের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরাতে হবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তাদের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরাবি কাকে, কিভাবে এবং কাকে কিনে নিবি টাকা দিয়ে? কিছুদিন যেতে দিন, সময় আর সুযোগ বুঝে তাদের দলের কোনো এক ছেলেকে কিনে নেব। আমাদের দলের একটা বড় দায়িত্ব তাকে দেব। লোভে পড়ে ছেলেটা আমাদের ফাঁদে পা দেবে, তাহলে দুই পাখি মারতে পারবো। এভাবে তারা আলাদা আলোচনা করতে থাকে। এদিকে গাড়ি আপন গতিতে চলছে। রাজুদের বাড়ির সামনে বিশাল বাড়ি, রাজপ্রাসাদের মতো। বাবা কোটি কোটি টাকার সম্পদ, একমাত্র সন্তান রাজু। রাজুর পছন্দ মতো বা এটাকে তৈরি করা হয়েছে বিশাল বড় বাড়ি। একটা রুম যেন খেলার মাঠের সমান। এত বড় বিশাল রকমের একটা বাড়ি রাজুর রুমের ভেতরে আছে সুইমিং পুল, ড্রয়িং রুম, বাথরুম। মনে করেন একটা বাড়ির সমান একটা ঘর। বাড়ির সামনে আসে কলিং বেল বাজাতে থাকে। ভিতরে কাজ করছে মমিনা বেগম। মমিনা বেগম কলিং বেলের সাথে ড্রয়িং রুম থেকে বের হয়ে মেইন দরজার সামনে আসে। তারপর দরজা খুলে দেয়। দরজা খুলে দেওয়ার সাথে সাথে অবাক চোখে তাকিয়ে আছে দরজার দিকে, কেননা দরজার বাইরে রুনা আর রাজু একসাথে দেখে বেশ খানিকটা অবাক হয়েছে মমিনা বেগম। কি বলবে কি করবে বুঝতে পারে না। খুশিতে আত্মহারা মমিনা বেগম। রুনা সালাম দেয় মমিনা বেগমকে। মমিনা বেগম খুশি হয়ে বলে ওঠে, কি রে মা, তুই হঠাৎ করে এই বাড়িতে? তুই তো আমাকে অবাক করে দিলি পুরো। মমিনা বেগমের কথা শুনে দুজনে হেসে দেয়। তারপর মমিনা বেগম তাদেরকে ভেতরে নিয়ে যায়। রুনা বলে ওঠে, আম্মু, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে রাজুর সাথে এলাম তোমাদের বাড়িতে। আজকে এখানে আমি থাকবো, খাওয়া দাওয়া করে সন্ধ্যার সময় বাসায় যাব। রুনার মুখে এই কথা শুনে মমিনা বেগম একটা মুচকি হাসি দেয়। তারপর মমিনা বেগম মুচকি হেসে জড়িয়ে ধরে রুনাকে আর বলে ওঠে, তুই ভাবলি কি করে পাগলি, তোকে আমি যেতে দিব? তুই এতদিন পর আমার এই বাড়িতে এলি, আর তোকে যেতে দেব খুব শীঘ্রই। আমার ছেলেটার সাথে তোকে বিয়ে দিয়ে এই বাড়িতে আমার মেয়ে করে নিয়ে আসবো। এই কথা শুনে দুজনে লজ্জায় পড়ে যায়। রুনা তো লজ্জা পেয়ে মুখটা নামিয়ে ফেলেছে। মমিনা বেগম এটা দেখে মুচকি হেসে আবারও বলে ওঠে, হয়েছে, আর তোকে লজ্জা পেতে হবে না। যেভাবে তুই লজ্জা পাচ্ছিস, মনে হচ্ছে তুই এই বাড়িতে নতুন এলি। রাজু তো লজ্জা পেয়ে নিজের রুমে চলে গেছে। মমিনা বেগম আর রুনা নিজেদের মতো করে কথা বলতে থাকে। আপনারা ভাবছেন রুনা এই বাড়িতে এত ক্লোজ হলো কি করে? চলুন তাহলে শুনে আনি। আপনাদের গল্পটা রুনার বাবা আমজাদ শিকদার এবং চৌধুরীর রাজুর বাবা চৌধুরী সাহেব দুজনে ছোটবেলার বন্ধু। তাদের ছোট থেকে বন্ধুত্ব। তাদের বন্ধুত্বের পরিচয় এবং শহরের টপ বিজনেসম্যান হওয়ায় তাদের সম্পর্ক আগে থেকে সে সূত্র ধরে রুনা রাজুর পরিবারকে চেনে, রাজু রুনার পরিবারকে চেনে। দুই পরিবারে খুব ভালোবাসা এবং যাতায়াত। পারিবারিকভাবে তাদের বিয়ে দেয়া হবে। দুই পরিবারের সিদ্ধান্ত নেয়া। অন্যদিকে একে অপরকে ভালোবাসে রাজু আর রুনা, তাই তাদের ভালোবাসাকে মেনে নিয়েছে তারা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যার সময় খেতে বসেছে ওরা। মমিনা বেগম রুনাকে বেশ আদর যত্ন করে খাওয়াচ্ছে। রুনা ও তৃপ্তি সহকারে খাচ্ছে। রুনা বলে ওঠে, তোমার হাতের রান্নাটা কিন্তু একদম ফাটাফাটি। আমাকে ওই মাছের মাথাটা আরো দাও তো, অনেক ভালো হয়েছে।
মমিনা বেগম রুনার কথা শুনে তো মুচকি হেসে ফেলে। আকাশ মনে মনে ভাবতে থাকে, কি পেটুক রে বাবা, আবার চেয়ে চেয়ে খাচ্ছে। জানি না বিয়ের পর আমাকেই না খেয়ে ফেলে। মনে মনে ভাবতে থাকে। অন্যদিকে মমিনা বেগম রুনাকে নিজের হাতে খাইয়ে দিতে থাকে। রুনা তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার এক পর্যায়ে রুনা বলে ওঠে, আম্মু আমি তাহলে এখন গেলাম, বেঁচে থাকলে আবারও আসবো। আজকে বাসায় যেতে হবে, অনেকগুলো এক্সামের প্রিপারেশন নিতে হবে। আমি কোনো কথা শুনতে চাই না, তোকে আজকে আর যেতে দেব না। তুই আজকে বাড়িতে থাকবি, কালকে যাবি। কিন্তু আমি তো বাসায় কাউকে বলে আসিনি। বাসায় আমাকে সবাই হয়তো খোঁজাখুঁজি করছে এতক্ষণে। তোকে কেউ খুঁজতে আসবে না, তার আগেই আমি ফোন করে বলে দিয়েছি সবাইকে তুই আজকে এখানে থেকে যাবি। কিন্তু আমার তো এক্সামের অনেকগুলো প্রিপারেশন নিতে হবে, তাই বাসায় আমাকে যেতেই হবে। আর না করিও না। তুই রাজুর বইগুলো নিয়ে নিচে যা করার কর, কিন্তু বাসায় যাওয়ার কথা বলিস না। আমি তোকে কোনোভাবে যেতে দেব না। কি আর করার, রুনা এখানেই থেকে গেল বাধ্য হয়ে। কিছু করার নেই, বইগুলো নিয়ে অ্যাসাইনমেন্টের প্রিপারেশন নিতে থাকে। দুজন মিলে দেখতে দেখতে রাত 10টা বেজে যায়। খাওয়া দাওয়া করে যে জনমে যে যেখানে শুয়ে পড়ে। পরের দিন সকালে আবার তারা ভার্সিটিতে যায়। ভার্সিটিটা আসবে শান্তশিষ্ট। এমন সময় ইমন এসে বলে ওঠে, কি রে, তোরা আজকে ভার্সিটিতে কেন আসলি? কালকে ভার্সিটিতে এত ঝামেলা হলো, আর তোরা ভার্সিটিতে চলে আসলি। ইমনের কথা শুনে সবাই একসাথে বলে ওঠে। তাদের নিজেদের মতো করে প্রশ্ন করতে থাকে রাজু আর রুনাকে। শালিনী বলে ওঠে, ইমন তো ঠিক বলেছে, আজকে তোরা একটু রেস্ট নিলেই পারতি। তাদের সবার কথা শুনে মুচকি হাসি দেয় রুনা আর রাজু। রাজু বলে ওঠে, আর দেখ, তোরা এত চিন্তা করিস না, ওরা আমার কিছুই করতে পারবে না। ওদের আমি এক হাতে কিনে অন্য হাতে বেচে দেই। তোরা যদি সব সময় আমার পাশে থাকিস, কোনো বিপদ আমাদেরকে ছুতে পারবে না। তোরা তো আছিস, এত টেনশন কেন করছিস? ওরা যতবার এই ভার্সিটিতে আমাদের সাথে আক্রমণ করতে আসবে, ততবার আমরা তাদেরকে কড়া জবাব দিয়ে দিব। আর একদিন কলেজ মিস করা মানে একটা সাবজেক্টে পিছিয়ে যাওয়া, বুঝেছিস তোরা? তাই কলেজ মিস করা যাবে না। সামনে এক্সাম, মন দিয়ে পড়াশোনা করতে হবে এবং এ সময় নোটগুলোকে ভালো করে একত্রিত করে রাখতে হবে পরীক্ষার প্রিপারেশনের জন্য। এভাবেই তারা আড্ডা দিতে থাকে। দেখতে দেখতে ক্লাসরুমে শিক্ষক চলে আসে। সবাই ক্লাস করতে থাকে নিজের মতো করে। অন্যদিকে এমপির ছেলে, মন্ত্রীর ছেলে, মেয়রের ছেলে ভাবতে থাকে কি করে প্রতিশোধ নেবে রাজু আর রুনার কাছ থেকে। দেখতে দেখতে পুরো একটা সপ্তাহ কেটে গেল। এই এক সপ্তাহ মন্ত্রীর ছেলে, এমপির ছেলে, মেয়রের ছেলে খুব চেষ্টা করেছে কিভাবে বিপদে ফেলা যায় রাজু আর রুনাকে, কিন্তু কোনোভাবেই তারা পেরে ওঠে না। মন্ত্রীর ছেলে বলে ওঠে, কি রে, তোরা কি কোনো কিছু ভাবলি কি করে তাদের কাছ থেকে প্রতিশোধ নিব? দেখ ভাই, আমি একটা প্ল্যান করেছি। হচ্ছে তাদের বন্ধুদের মধ্যে একজনকে আমাদের দলে নিয়ে আসতে হবে। কাকে নিয়ে আসে যে বল? দেখ, ওদের দলের ইমন নামের একজন ছেলে আছে। ওই ছেলেটাকে আমাদের দলে নিয়ে আসতে হবে, ওকে লোভ দেখাতে হবে। আর সেই ছেলেটা আমাদের পাতা ফাঁদে পা দেবে। ছেলেটাকে যত টাকা লাগে দিয়ে দেব এবং ভার্সিটির একটা বড় পদ দেব। তারপর আসল খেলা হবে রাজু। আর রুনার সাথে এখন শুধু ইমনকে আমাদের ফাঁদে ফেলাতে হবে। কালকে ইমনের সাথে দেখা করব নাইট ক্লাবে। এরপর তারা তিনজন মিলে আনন্দে আত্মহারা খুশি হয়ে পার্টি দেয়। এদিকে এক এক করে সমস্ত ক্লাস শেষ করে তারা নিজেদের গন্তব্যে চলে যায়। সন্ধ্যায় রাস্তায় একাই পায়ে হাঁটতে যাচ্ছে ইমন। এমন সময় ইমনের সামনে কালো রঙের একটা গাড়ি থামে। গাড়ির ভিতর থেকে বের হয়ে আসে তারা তিনজন আর বলে ওঠে, ইমন, আমি মন্ত্রীর ছেলে, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। ভয় পেও না, তোমাকে কোনো কিছুই করব না। তোমাকে জাস্ট কিছু কথা জিজ্ঞাসা করব, তারপর তুমি চলে আসবে। দেখ ভাই, তোমার সাথে আমাদের কোনো ঝামেলা নেই। বড় কিছু হতে গেলে ছোট ভাই কিছু সম্পর্ক এবং জিনিস ত্যাগ করতে হয়। মানে কি? আমি কোনো কিছু বুঝলাম না। আর তোমরা আমাকে মাঝ রাস্তায় আটকালে কেন? যা বলার আছে দ্রুত বল। বিনিময়ে তুমি কোটি কোটি টাকা পাবা, ভার্সিটিতে তোমাকে ভিপি বানিয়ে দিব।
ভাব দেখি শহর তোমার একটা পাওয়ারে থাকবে, সবাই তোমাকে এক নামে চিনবে। আর যদি সারা জীবন রাজুর গোলামি করতে থাকো, তোমাকে কেউ চিনবে না। রাজুর জুতার নিচে তোমাকে পড়ে থাকতে হবে সারা জীবন। কিন্তু কাজটা কি, আর আমাকে করতে হবেটা কি, যার কারণে এত কিছু আপনারা আমাকে দিবেন? দেখো, তোমাকে আমাদের হয়ে কয়েকটা কাজ করে দিতে হবে, বিনিময়ে যত টাকা যত কিছু চাইবা দেওয়া হবে। মানে কি, তোমরা কি রাজুকে মারতে কইতে চাইছোস নাকি? শুধু রাজুকে নয়, রাজুর সাথে রুনাকেও মেরে ফেলবো। মানে কি, তোমরা কি এখন আমাকে খুনি বানাতে চাও নাকি? দেখো, তুমি শুধু ছলনা করে রাজুকে শহরের বাইরে পাঠাবে, বিনিময়ে তোমাকে কোটি কোটি টাকা দেব এবং ভার্সিটির সম্মান দেওয়া হবে। বাকিটা আমরা করব। ভাব দেখো, জীবনে বড় হতে গেলে ছোট ছোট সম্পর্ক ভেঙে হবে, আর তোমার কাছে 2 দিন সময় আছে। ভাবো, আমাদেরকে জানিও। তারপর তারা গাড়ি নিয়ে চলে যায়। এমন হাঁটতে হাঁটতে ভাবতে থাকে আদৌ তাদের কথা শুনবে নাকি বন্ধুদের বিশ্বাস অর্জন করবে। ভাবতে থাকে এমনের রাতটা এভাবে কেটে যায়। পরের দিন সকালে ভার্সিটিতে সবাই আড্ডা দিচ্ছে, কিন্তু ইমন এক সাইডে বসে আনমনে ভাবতে থাকে। দিনটা এভাবে কেটে যায়। আনন্দের মধ্য দিয়ে সন্ধ্যায় আবারও রাস্তায় দেখা হয় ইমনের সাথে তাদের তিনজনের। তারা তিনজন গাড়ি থামায় আর বলে ওঠে, কি হলো ইমন, কোনো কিছু ভাবলে? আমাদের কথায় রাজি নাকি বন্ধুত্বের বিশ্বাস অর্জন করবে? ইমন ভাবতে থাকে। বেশ কিছু সময় নীরবতায় কেটে যায়। তারাও বসে আছে ইমনের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। ইমন এবার সব নীরবতা ভেঙে হালকা কণ্ঠে বলে ওঠে, তোমরা ঠিক বলেছ, বন্ধু গেলে বন্ধু আসবে, কিন্তু টাকা আসবে না, ক্ষমতা আসবে না। আমি ক্ষমতা আর টাকা নিতে চাই। আমি তোমাদের প্রস্তাবে রাজি আছি। আমাকে কি করতে হবে বলো, আমি করতে রাজি। তোমাকে বেশি কিছু করতে হবে না, ভুলে ভালিয়া রাজুকে শুধু শহরের বাইরে নিয়ে যাবা, বাকিটা আমরা করব। শুধু আমার কাজ এতটুকুর বিনিময়ে কোটি টাকা এবং ভার্সিটির ভিপি আমি হব। হ্যাঁ, শুধু এটুকু কাজের জন্য তুমি কোটি কোটি টাকা পাবে এবং ভার্সিটির বিপি হবে। ঠিক আছে, কালকে আমি রাজকে নিয়ে শহরের বাইরে পাঠিয়ে দেব, আর আমাকে আমার ক্ষমতা দিয়ে দিবে। এ কথা শুনে তারা মুচকি একটা হাসি দেয়। তারপর সেখান থেকে চলে যায়। ইমন ভাবতে ভাবতে বাড়িতে চলে যায়। পরের দিন ভার্সিটিতে ইমন হাঁপাতে হাঁপাতে এসে বলে, রাজু, শোনো না, আজকে এক জায়গায় যেতে হবে, ঘুরতে চল, এক জায়গা থেকে ঘুরে আসি। এখন ঘোরার সময় নয়, সামনে এক্সাম, তাই প্রিপারেশন নিতে হবে। ক্লাস মিস করা যাবে না, পরে কোনো এক সময় ঘুরতে যাব। আরে না রে ভাই, কোনো কিছু হবে না, মাত্র একদিনের জন্য যাব। আজকে যাব, কালকে সন্ধ্যায় চলে আসবো বা সন্ধ্যার আগেই। তা সব কিছু ঠিক আছে, কিন্তু আমরা যাবোটা কোথায়? আর তুই আমাকে নিয়ে যাবিটা কোথায়? বিদেশ থেকে আমার ফুফাতো ভাই আর বোনেরা এসেছে, তাদেরকে দেখতে যাব। আমি একা যাব না, তোকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। দাঁড়া, রোনাকে বলে আসি। এদিকে রাজু রোনাকে বলতে যায় যে সে এক জায়গায় ঘুরতে যাচ্ছে। অন্যদিকে ইমন তার মোবাইল ফোনটা বের করে ফোন করে মন্ত্রীর ছেলেকে আর বলে, হ্যালো, তোমরা কোথায় আছো? আমি রাজুকে নিয়ে শহরের বাইরে যাচ্ছি, কালকে চলে আসব, বিকেলের মধ্যে যা করার করবে। তারা তিনজন হ্যাঁ সূচক জানিয়ে কল কেটে দেয়। এদিকে রাজু রোনার কাছে গিয়ে বলে ওঠে, রোনা, আমি এক জায়গায় যাচ্ছি ঘুরতে, কালকে বিকেলে চলে আসব, তুমি সাবধানে থেকো। তা না হয় ঠিক আছে, কিন্তু তুমি একা কোথায় ঘুরতে যাচ্ছ আমাকে সঙ্গে করে না নিয়ে? আর বলো না, ইমন আমাকে পাগলের মতো চেপে ধরেছে ওর সাথে ওর ফুপুর বাড়িতে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও এবং সাবধানে আসবে। সেখানে পৌঁছে কিন্তু আমাকে কল করবে, আমি তোমার সাথে ভিডিও কলে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি সেখানে পৌঁছে গিয়ে কল করব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আর দেরি করিও না, বেরিয়ে পড়ো। তারপর তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রাজু আর ইমন ইমনের ফুপুর বাড়ির উদ্দেশ্যে। দেখতে দেখতে এইভাবে ভার্সিটির সময় শেষ হয়ে যায়। যে যার মতো বাড়ি চলে যায়, ভার্সিটি বন্ধ হয়ে যায়। অন্যদিকে রাজু আর এমন তারা তাদের ফুপুর বাড়িতে পৌঁছে যায়। খাওয়া দাওয়া করে সন্ধ্যায় তারা বসে আছে। এমন সময় ফোন করে রুনাকে।
রাজু আর রুনা একে অপরের বেশ কিছুক্ষণ কথা বলে, তারপর ফোন কেটে দেয়। রাতের খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে যায়। পরের দিন সকালে এক এক করে ভার্সিটির ভিতরে প্রবেশ করছে ছাত্র ছাত্রীরা। শিক্ষক শিক্ষিকা তারাও চলে আসে। ভার্সিটি চালু হয়ে গেছে, সবাই এসেছে, রুনাও এসেছে, সব বন্ধু বান্ধবীরা তাদের এসেছে। শুধু আসেনি ইমন আর রাজু, তারা সন্ধ্যা বা বিকেলে চলে আসবে। সবাই বসে যে যার মতো আড্ডা দিচ্ছে। এক পর্যায়ে রুনারা সবাই মিলে ক্যান্টিনে গিয়ে কিছু খাবার নিয়ে আসে। তারপর সবাই আনন্দ সহকারে বনভোজন করে খেতে থাকে। এক পর্যায়ে ভার্সিটির ভিতরে প্রবেশ করে 3টা কালো রঙের গাড়ি। গাড়িগুলো থেকে বেরিয়ে আসে মন্ত্রীর ছেলে, এমপির ছেলে, মেয়রের ছেলে। তারা গাড়ি থেকে নামার সাথে সাথে মুচকি একটা হাসি দেয়। সবাই সেদিকে তাকিয়ে আছে। সবাই শুধু একটা কথাই ভাবছে, আজকে এসেছে মানে কোনো একটা ঝামেলা হবে। সেদিকে কেউ কোনো খেয়াল না দিয়ে নিজেদের মতো করে আড্ডা দিতে থাকে। খাওয়া দাওয়া এক পর্যায়ে অনাকাঙ্ক্ষিতভাবে রুনার শরীরে খাবারের কিছুটা অংশ পড়ে যায়। রুনা সেটা পরিষ্কার করার জন্য উঠে গিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। এটা দেখে এই সুযোগে পিছন পিছন মন্ত্রীর ছেলে, এমপির ছেলে, মেয়রের ছেলে তারাও চলে যায় ওয়াশরুমে। হঠাৎ করেই ওয়াশরুমের ভিতর ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। তারা 3জন মিলে। রুনা এটা দেখে চমকে ওঠে আর বলে ওঠে, এ কি, তোমরা এখানে কি করছো? দরজা খুলে দাও বলছি, না হলে আমি চিৎকার করব। রুনার এই কথা শুনে তারা 3জন এক ভয়ঙ্কর মুচকি হাসি দেয়। ধীরে ধীরে রুনার দিকে এগিয়ে যেতে থাকে। রুনা বলে ওঠে, দেখ, তোদের ভালোর জন্য বলছি, আমার সাথে লাগতে আসিস না, এর পরিণাম কিন্তু খুব ভয়ঙ্কর হবে। তাই তোদের ভালোর জন্য বলছি, আমাকে এখান থেকে যেতে দে, না হলে আমি চিৎকার করব। চিৎকার করবি? তো চিৎকার কে শুনবে একটু দেখি। এখানে শুধু আমরা 3জন ছাড়া তোর চিৎকার কেউ শুনতে পারবে না। তোকে আজকে বোঝাবো যে এই মন্ত্রীর ছেলের গায়ে হাত দেওয়ার পরিণামটা কতটা ভয়ঙ্কর হতে পারে। তোদের আবার সাবধান করে দিচ্ছি, আমার সাথে খারাপ কিছু করার চিন্তা মাথায় আনিস না, না হলে রাজু তোদেরকে পুরো খুন করে ফেলবে। আসতে দে তোর রাজুকে, তোকে মারার পর তোর রাজুকেও মেরে ফেলবো। বর্তমান তো তোর রাজুকে নিয়ে ইমন আমাদের কথা মতো নিয়ে গেছে তার ফুপুর বাড়িতে। এখন তোকে মারবো, সুযোগ পেয়ে তারপর রাজুকে মারবো। তোরা মিথ্যা কথা বলছিস। ইমন এরকম কাজ কখনো করতে পারে না। সে আমাদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করতে পারে না। তোদের মতো শয়তানদের সংঘর্ষ কখনোই দিবে না। তুই আমাদের কথা বিশ্বাস করছিস না? এই দেখ, ভিডিও দেখ, যেখানে ইমন কিছু টাকা আর ভার্সিটির ভিপি হওয়ার লোভে তোদের সাথে বন্ধুত্বের বিশ্বাসঘাতকতা করছে। রাজুকে এখানে থেকে অনেক দূরে নিয়ে গেছে, আর এখন সুযোগ পেয়ে তাকে মেরে ফেলবে, তারপর রাজুকে। দাঁড়া, আমি এক্ষুনি রাজুকে ফোন করছি আর তোদের সব বিষয়ে বলে দিচ্ছি। তোদেরকেও কচুকাটা করবে। এই সুযোগটা তোকে আমরা কখনোই দেব না। এখন তোকে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে। কথাটা বলে মন্ত্রীর ছেলের পরনে থাকা টি শার্ট খুলে ফেলে। তারপর রুনার হাত বেঁধে ফেলে, এরপর পা, তারপর তাকে বেল্ট দিয়ে অনেক মারধর করে। শরীরটা প্রায় ফেটে গেছে, ফাটা জায়গাগুলো থেকে রক্ত পড়ছে। এতটাই নৃশংসভাবে তাকে মারে, বেল্টের বাড়ি দিয়ে আঘাত করেছে। ক্লান্ত শরীর নিয়ে ফ্লোরে পড়ে থাকে রুনা। এরপর এক এক করে তারা 3জন মিলে ধর্ষণ করে রুনাকে। রুনা তাদের এরকম অত্যাচার সহ্য করতে পারে না। এদিকে অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু রুনা এখনো ওয়াশরুম থেকে বের হচ্ছে না। এটা দেখার জন্য শালিনী, মাইশা, আখি, রুনা, রোকসানা, শাওন, শামিম, দেলোয়ার, নাহিদ তারা সবাই ওয়াশরুমের দিকে আসতে থাকে। এমন সময় ওয়াশরুম থেকে তারা 3জন বের হয়, নিজের পরনে থাকা পোশাকগুলো ঠিক করতে করতে। ওদেরকে দেখে ফেলে সবাই। তারা 3জন ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সবাই দৌড়ে এসে ওয়াশরুমের সামনে এসে যা দেখে তাতে তো তারা অবাক হয়ে চিৎকার দেয়। এত বড় চিৎকারে পুরো কলেজ সেদিকে দৌড়ে আসে। হাজার হাজার ছাত্রছাত্রী ভিড় করেছে ওয়াশরুমের সামনে। শালিনী একটা ওড়না নিয়ে পুরো শরীর ঢেকে দেয় রুনার কাছে গিয়ে কাঁদতে থাকে। সবাই রুনা কথা বলতে পারে না, গড় গড় করে রক্ত পড়তে থাকে সারা শরীর থেকে। রুনা প্রায় মৃত্যুর দুয়ারে ঢলে পড়েছে। এটা দেখে শালিনী বলে ওঠে,
এই রুনা, রুনা, তোর কি হয়েছে? আমি তোকে এভাবে কে আহত করলো? একবার তুই তার নাম বল, কে তোর সাথে এমন করেছে? রুনা কোনো কথা বলতে পারে না, আর যেন সে ব্যথা সহ্য করতে পারে না। যন্ত্রণা যেন মৃত্যুর থেকেও ভয়ঙ্কর, তবুও হালকা কণ্ঠে বলে ওঠে, ওরা তিনজন মিলে আমাকে অনেক মারধর করে। আমাকে তারা তিনজন মিলে গণধর্ষণ করেছে। এর সাথে জড়িত আছে ইমন। আমার মৃত্যুর প্রতিশোধ নিতে বলিস রাজুকে। আমি আর বেঁচে থাকবো না, আমার সময় এখানেই শেষ। কথাটা বলেই দেহটা সম্পূর্ণ ভার ছেড়ে দেয় শালিনীর কোলে। শালিনী এক চিৎকার দেয়, সবাই কাঁদতে থাকে। সবাই মিলে দৌড়ে যায় মন্ত্রীর ছেলে, এমপির ছেলে, মেয়র ছেলেকে মারার জন্য, কিন্তু ততক্ষণে তারা ভয়ে সেখান থেকে গাড়ি দিয়ে বেরিয়ে যায়। বাথরুম থেকে বের করা হয় রুনার লাশটাকে। রুনার নিথর দেহটা মাঠের মাঝখানে থাকে। চারদিক দিয়ে হাজার হাজার ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ঘিরে রেখেছে। সবাই কাঁদছে রুনার জন্য। পকেট থেকে ফোনটা বের করে শালিনী কল করে রাজুর নাম্বারে। রাজু কল রিসিভ করতেই রুনা বলে ওঠে, তুই কোথায় আছিস? এখন দ্রুত তুই ভার্সিটিতে চলে আয়, রুনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে কি? কখন তার অ্যাক্সিডেন্ট হলো? আর কিভাবেই বা অ্যাক্সিডেন্ট হলো? আমি এখনই আসছি। কথাটা বলে বেরিয়ে পড়ে। ইমনকে কোনো কিছু না জানিয়ে একাই ফুল স্পিডে গাড়ি চালিয়ে কয়েক ঘন্টার মধ্যে চলে আসে ভার্সিটির মাঠে। ভার্সিটির সামনে এসে দেখতে পাই হাজার হাজার ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ঘিরে রেখেছে গোল করে। জানে না কি হয়েছে, ভিড় ঠেলে সামনে যায় রাজু। রাজু শালিনীকে এভাবে কাঁদতে দেখে বলে ওঠে, কিরে, তোরা এভাবে কাঁদছিস কেন? আর এটা কে? রাজুর কণ্ঠস্বর শুনে রুনার উপর থেকে সাদা কাপড়টা সরিয়ে দেয়। রাজু রুনার নিথর দেহটা মাটিতে পড়ে থাকতে দেখে কয়েক হাত পিছিয়ে যায়। মাথা ঘুরতে শুরু করে, চারদিক যেন তার অন্ধকার হয়ে আসতে থাকে। কি করবে সে বুঝতে পারে না। দৌড়ে গিয়ে রুনার লাশের কাছে যায়। রুনার শরীর থেকে কাপড়টা সরিয়ে দেখতে পায় পুরো শরীর রক্তাক্ত। সারা শরীর থেকে রক্ত পড়ছে। রাজু কাঁদতে থাকে আর বলে ওঠে, কি হয়েছে আমার? রুনার কি হয়েছে? ও কথা বলছে না কেন? কি রে শালিনী, ওর কি হয়েছে? কেউ কোনো কথা বলে না। রাজুর এরকম পাগলামো দেখে সবাই কান্না করে ফেলে। তাদের ভালোবাসা যেন পূর্ণতা না পেয়ে পাগল ও মরিয়া হয়ে উঠেছে। রাজু চিৎকার করছে, এদিক ওদিক ছোটাছুটি করছে, পাগলের মতো কান্না করছে। রুনার লাশটাকে জড়িয়ে ধরে রাজুর এরকম অবস্থা দেখে শালিনী বলে ওঠে, দেখ রাজু, তোকে প্রতিশোধ নেওয়ার জন্য সুস্থ হতে হবে। এমপি, মন্ত্রী, মেয়রের ছেলে মিলে রুনাকে গণধর্ষণ করে বাথরুমের সাথে জড়িত ছিল। ইমন ইমন তোকে চালাকি করে ওদের হাতে হাত মিলিয়ে ওর ফুফুর বাড়িতে নিয়ে যায়। এই সুযোগে তারা তিনজন মিলে হত্যা করে রুনাকে। মৃত্যুর আগে রুনা এসব বলে গেছে, আর তোকে তার খুনের প্রতিশোধ নিতে বলেছে। এই কথাটা শুনে তো রাজু আরো পাগল হয়ে যায়। এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। তার পাগলামো যেন দেখার মতো নয়। সবাই কান্না করে ফেলেছে। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে রাজু। খবর পেয়ে রাজুর পরিবার এবং রুনার পরিবার চলে আসে। তারাও কান্না করতে শুরু করেছে। রাজুকে সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। এখনো জ্ঞান ফেরেনি। প্রায় 72 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে রাজু কোমায় চলে যাবে। এদিকে দাফন কাফনের ব্যবস্থা করা হয়। রুনার এক পর্যায়ে দাফন কাফন শেষ করা হয়। সবাই হসপিটালের বাইরে আসে। এদিকে মিটমিট করে চোখ খুলছে রাজু। রাজুকে চোখ খুলতে দেখে সবাই খুশি হয়ে যায়, আনন্দে আত্মহারা হয়ে যায়। কিন্তু রাজু চোখ খোলার সাথে সাথে রুনা রুনা বলে মারে এক চিৎকার। তার এই গগন ফাটানো চিৎকারে যেন পুরো হসপিটাল কেঁপে ওঠে। পাগলামো শুরু করে দেয় রাজু। নিজের শরীরে থাকা সাইলেন্ট বিভিন্ন ব্যান্ডেজ সব কিছু খুলে ফেলে দেয়। পাগলের মতো ব্যবহার করতে থাকে রাজুকে কেউ থামাতে পারে না। রাজুর এরকম কষ্ট দেখে তার মা মমিনা বেগম বলে ওঠে, দেখ বাবা, আর এরকম পাগলামি করিস না। রুনা আর বেঁচে নেই, ওকে আমরা দাফন দিয়েছি। এ কথা শুনে যেন রাজু আরো পাগল হয়ে যায়। রাজু চিৎকার করে বলে ওঠে, না, এটা হতে পারে না, কখনোই হতে পারে না। দেখ রাজু, তোকে
বেঁচে থাকতে হবে। তোর ভালোবাসার প্রতিশোধ নেওয়ার জন্য তোকে বাঁচতে হবে। তুই যদি এইরকম করিস তাহলে কি করে চলবে? মেরে ফেলবো, এই কুত্তার বাচ্চাগুলোকে মেরে ফেলবো, কাউকে ছাড়বো না। কথাটা বলে হসপিটাল থেকে বেরিয়ে পড়ে রাজু। রাজু ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে, যেন এই মুহূর্তে সে নিজেই নিজের ভিতরে নেই, পাগল হয়ে গেছে রাজু। রাজু পাগলের মতো ফুল স্পিডে হাইওয়ে রাস্তার উপরে গাড়ি চালিয়ে মন্ত্রীর বাড়িতে চলে আসে। মন্ত্রীর গেট ভেঙে ভিতরে প্রবেশ করে। মন্ত্রীর লোকজন বাধা দিলেও সবাইকে মেরে শুয়ে দেয়। যাকে যেভাবে পাচ্ছে তাকে সেভাবেই এক কোপে মেরে ফেলছে। হাতে রামদা যাকে যেভাবে পাচ্ছে কুপিয়েও হত্যা করছে। ভয়কেও সামনে এগিয়ে যাওয়ার সাহস পায় না। যাকে যেভাবে পাচ্ছে তাকে সেভাবেই কোপাচ্ছে। এক পর্যায়ে মন্ত্রীর বাড়ির ভিতরে প্রবেশ করে মন্ত্রীর ছেলে। মন্ত্রী এবং তার স্ত্রী মিলে গল্প করছিল। এমন সময় রাজু মন্ত্রীর সামনে তার ছেলের শরীরটাকে ক্ষত বিক্ষত করে এলোপাতাড়ি কোপাতে থাকে। নিজের ছেলের রক্তাক্ত শরীর দেখে হার্ট স্ট্রোক করে মন্ত্রী। মন্ত্রী কোনো কিছু করতে পারে না, তার আগে প্যারালাইজ হয়ে যায়। টুকরো টুকরো করে ফেলে মন্ত্রীর ছেলেকে, দেহটাকে মাথা থেকে শরীরটা কেটে ফেলে। তাই মন্ত্রীর ছেলে কোনো কিছু বলার আগেই তাকে কয়েকশো টুকরো করে ফেলে। পাগলের মতো টুকরো করতে থাকে। রাজু যেন পাগল হয়ে উঠেছে। এরপর মন্ত্রীর ছেলের টুকরোগুলো নিয়ে এসে গোরস্থানের সামনে। অন্যদিকে মেয়র এমপির ছেলে খবর পেয়ে বেশ কিছু পুলিশ মিলে গোরস্থানে চলে আসে। তারপর এলো পাথারি গোরস্থানের মাটি খুঁড়তে থাকে রাজু। খুঁড়তে খুঁড়তে প্রায় ফেলেছে। এমন সময় পুলিশ সহ পুরো পরিবার সেখানে হাজির হয়। ভার্সিটির শিক্ষক শিক্ষিকারাও চলে এসেছে। রাজু পাগলের মতো কাঁদতে থাকে। কবর থেকে বের করে আনে রুনা লাশটাকে আর বলে ওঠে, যতক্ষণ আমি আমার ভালোবাসার খুনিদেরকে শাস্তি দিতে পারছি ততক্ষণ তোমাকে কেউ ছুঁতে পারবে না। কথাটা বলে মন্ত্রীর ছেলের টুকরোগুলো সে কবরে ফেলে দেয়। তারপর রুনার লাশটাকে নিয়ে সেখান থেকে যখনই চলে আসতে যাবে তখনই পুলিশ তাকে চারদিক দিয়ে ঘিরে ধরে। ইন্সপেক্টর জান্নাত বলে ওঠে, দেখো রাজু, তুমি অপরাধ করেছো মন্ত্রীর ছেলেকে হত্যা করে। আইন আইনের কাজ করবে, আইন সবাইকে শাস্তি দেবে, কিন্তু তুমি আইন হাতে তুলে নিয়েছো। তোমাকে পুলিশের কাছে সারেন্ডার করতেই হবে। রাজু একথা শুনে পাগলের মতো হাসতে থাকে। তার পাগলের মতো হাসি দেখে সবাই বেশ খানিকটা ভয় পেয়ে যায়। রাজু বলে ওঠে, যতক্ষণ না আমি আমার ভালোবাসার মানুষের খুনের প্রতিশোধ নিতে পারছি ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকে রাখতে পারবে না। সবাই চারদিক দিয়ে ঘিরে ধরে রাজুকে। সবাই বোঝাতে থাকে রাজুকে যেন রুনার লাশটাকে দাফন করে দেয়, কিন্তু কোনোভাবেই রাজু লাশটাকে দাফন করতে দেবে না। সবাইকে মেরে পুঁতে দেবে, এরপর রুনার লাশের দাফন করবে। তার আগে রুনা লাশে দাফন করতে দেবে না রাজু। পাগল হয়ে গেছে রাজু। পুলিশকে পর্যন্ত মারধর করতে থাকে রাজুকে। সবাই রশিতে পেঁচিয়ে ধরেছে, কিন্তু তার সাথে কেউ পেরে ওঠে না, যেন পাগল হয়ে উঠেছে সবাই। এরপর রাজুকে ডান্ডা ফেরি পোড়ায়, কিন্তু রাজু যেন ভালোবাসে পাগল হয়ে উঠেছে। ডান্ডা ফেরি পর্যন্ত চিড়ে ফেলে। এটা দেখে ইন্সপেক্টর জান্নাত বলে ওঠে, ওর সাথে বর্তমান আমরা কেউ পেরে উঠবো না, কারণ ও বর্তমানে হিংস্র হায়না হয়ে গেছে, ভালোবাসা অন্ধ হয়ে গেছে। ওকে ঘুমের ইঞ্জেকশন গুলি করো। এরপর সবাই ঘুমের ইঞ্জেকশন গুলি করতে থাকে। শরীরের প্রত্যেকটা জায়গায় ঘুমের ইঞ্জেকশন লাগাতে থাকে। এক একটা ইঞ্জেকশনের সিরিজ গিয়ে শরীরে গেঁথে যায়, তবুও যেন সেদিকে খেয়াল নেই রাজুর। মেয়রের ছেলে আর এমপির ছেলেকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু এতগুলো ঘুমের ইঞ্জেকশন শরীরে লাগার কারণে মাটিতে ধপ করে পড়ে যায় রাজু। রাজুকে থানায় নিয়ে আসা হয়। থানায় শিকড় দিয়ে থাকে, বেঁধে রাখা হয়েছে। অন্যদিকে রুনার লাশটা আবারও দাফন করা হয়। এভাবে দেখতে দেখতে 2 দিন কেটে যায়। 2 দিন জ্ঞান হারা অবস্থায় থানায় শিকড় দিয়ে আটকাচ্ছিল রাজু। ভার্সিটিটা বেশ থমকে আছে, নিস্তব্ধ হয়ে আছে ভার্সিটি। পুরো শহরটা যেন থমকে আছে। তাদের ভালোবাসার কাহিনী টেলিভিশনের পর্দায়, খবরের কাগজে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সবাই খবর পড়ে কান্না করে ফেলে। এমন ভালোবাসার কথা শুনে সবাই তাদের জন্য দোয়া করতে থাকে। এদিকে মিটমিট করে চোখ খুলছে রাজু। রাজু চোখ খুলতেই পাগলের মতো ব্যবহার করতে থাকে, যেন সে পাগল হয়ে উঠেছে। থানাটা যেন সে ভেঙে ফেলবে, কেউ তার সাথে পেরে ওঠে না। কয়েকজন কনস্টেবল মিলে রাজুকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পারে না। রাজু যেন পাগল হয়ে উঠেছে।
ভালোবাসায় অন্ধ হয়ে হিংস্র হয়ে উঠেছে। রাজু চিৎকার করছে আর বলে ওঠে, আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমাকে খুনের প্রতিশোধ নিতে হবে। রাজুর কথা শুনে ইন্সপেক্টর জান্নাত কি করবে বুঝতে পারে না, কিভাবে সান্ত্বনা দিবে ভেবে পায় না। অবশেষে জান্নাত বলে ওঠে, মিস্টার রাজু, আপনি আইনকে একটু সময় দেন, আইন আপনাকে সুবিচার পাইয়ে দেবে। আইন নিজের হাতে তুলে নেবেন না। চুপ, তুই কোনো কথা বলবি না, তাহলে তোকেও প্রাণে মেরে ফেলবো, আমাকে আমার প্রতিশোধ নিতে হবে। অন্যদিকে কেস করেছে রাজুর বাবা এবং রুনার বাবা মিলে মন্ত্রীর ছেলে, এমপির ছেলে, মেয়র আর মেয়রের ছেলের উপরে। কিন্তু টাকা থাকায় তারা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, জেলে তাদেরকে এখনো ঢোকানো হয়নি। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়। এই এক সপ্তাহ থানার অনেক জিনিস ভাঙচুর করেছে রাজু। রাজুকে প্রায় অনেকগুলো শিকড় দিয়ে বেঁধে রাখা হয়েছে, তাতে হাতে পায়ে কোমরে গলায় শিকড় দিয়ে বেঁধে রাখা হয়েছে। এক সপ্তাহ কেটে যায়। রাজু যেন থানার সবকিছু ভেঙে এখনই বেরিয়ে যাবে। একটা কনস্টেবল যখনই রাজুকে খাবার দেওয়ার জন্য গেট খুলেছে, তখনই তার পরনে থাকা লোহার শিকড়গুলো ছিঁড়ে সে কনস্টেবলটাকে সেখানে মেরে থানা থেকে বেরিয়ে যায় রাজু। রাজু পাগলের মতো দৌড়াতে থাকে। রাজুর পেছন পেছন কয়েকশো পুলিশ দৌড়াতে থাকে, কিন্তু রাজুর সাথে পেরে ওঠে না। রাজু দৌড়াতে দৌড়াতে এমপির বাড়িতে চলে আসে। এমপির বাড়িতে ঢোকার সাথে সাথে হাতে একটা কুড়ালটা নিয়ে এমপি কোনো কিছু বলে ওঠার আগে এমপির শরীরে এক কোপ বসিয়ে দেয়। এমপি কথা বলতে পারে না। কুড়ালটার সাথে সাথে বেরিয়ে আসে শরীরের ভেতরে থাকা তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। এরপর এলোপাথারি কুড়াল দিয়ে কোপাতে থাকে। রাজু প্রায় কয়েকশো টুকরো করে ফেলেছে। এই দৃশ্য দেখে এমপির ছেলে যখনই পালিয়ে যাচ্ছিল, তখনই তাকে কুড়ালটা দিয়ে আঘাত করে। তার পায়ের সাথে সাথে পাটা শরীর থেকে আলাদা হয়ে যায়। কুত্তার বাচ্চা, তোরা আমার ভালোবাসাকে ধর্ষণ করেছিস, তাকে যন্ত্রণা দিয়ে মেরেছিস। কথাটা বলে তার শরীর থেকে হাত পা কেটে ফেলে। হাত পা বিহীন দেহটা এমপির ছেলের পড়ে থাকে, ফ্লোরের উপর লাফালাফি ছটফট করতে থাকে। তারপর একটা ছুরি নিয়ে এলোপাথারি পেটের মধ্যে আঘাত করতে থাকে রাজু। রাজু যেন পাগল হয়ে উঠেছে, ক্ষত বিক্ষত করে ফেলেছে এমপির ছেলের দেহটাকে। একের পর এক ছুরির আঘাত করতে থাকে, পেট কেটে পেটের ভিতরে থাকা সমস্ত জিনিস বের হয়ে আসে পেটের ভিতর থেকে। তারপর রাজু সেখানে এক মুচকি হাসি দিয়ে বেরিয়ে পড়ে সেখান থেকে। পুলিশ পুরো বাড়িটাকে চারদিক দিয়ে ঘিরে ধরেছে। ভিতরে গিয়ে দেখতে পারে এমপি আর এমপির ছেলেকে খুব নৃশংসভাবে হত্যা করে ফেলে গেছে রাজু। রাজুকে পুলিশ খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছে না। রাজু চলে আসে মেয়রের অফিসে। সেখানে লুকিয়ে আছে মেয়রের ছেলে। প্রায় কয়েকশো বডিগার্ড দিয়ে অফিসটাকে চারদিক দিয়ে ঘিরে রেখেছে। রাজুর সাথে তার বডিগার্ডদের মারপিট শুরু হয়ে যায়। রাজু পাগল হয়ে উঠেছে। এই মুহূর্তে রক্ত খাওয়ার জন্য রক্তের হায়না হয়ে উঠেছে। কোনো বাধা যেন তাকে থামিয়ে রাখতে পারে না। সবাইকে মারতে শুরু করে, যাকে যেভাবে পাচ্ছে তাকে সেভাবেই মেরে ভিতরে প্রবেশ করে রাজু। মেয়রের ছেলেকে দেখে বলে ওঠে, তোরা আমার ভালোবাসাকে খুন করেছিস, তোকে আজকে এতটাই মৃত্যু দেব যেটা তোর বাপ দেখে হার্ট স্ট্রোক করবে। কথাটা বলে মেয়রের ছেলের গলার ভিতরে কয়েকশো কলম ঢুকিয়ে দেয়। কলমগুলো গলার এফোর ওফোর হয়ে বেরিয়ে আসে। ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ে মেয়রের ছেলে। মেয়র এটা দেখে চমকে ওঠে। তারপর রাজু আর একটা কলম নিয়ে নিজের মতো করে মেয়রের ছেলের চোখগুলোতে আঘাত করতে থাকে। কলম দিয়ে চোখগুলো পুরো অন্ধ করে দেয়। এরপর একের পর এক কলম দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে মেয়রের ছেলেকে। মেয়র এই দৃশ্য দেখে ভয়ে হার্ট স্ট্রোক করে ফেলে, প্যারালাইসিস হয়ে যায় মেয়র। ইমন ভয়ে এতদিন ভার্সিটিতে আসেনি, আজ কি ইমন ভার্সিটিতে এসেছে। ইমন এখন থেকে ভার্সিটির নতুন ভিপি। ইমনের কথা মতো পুরো কলেজ চলে। দৌড়াতে দৌড়াতে চলে আসে রাজু ভার্সিটিতে। রাজুর ডান হাতে কুড়াল, বাম হাতে ছুরি। রাজুকে আসতে দেখে ভয় পেয়ে যায় ইমন। ইমন বলে ওঠে, আমি জানি রাজু, তুই সব কিছু জেনে গেছিস, তুই আমাকে মারতে এসেছিস। এই তোরা কে কোথায় আসিস? ইমন আমাকে মারার আগে ওর ডেড বডিটা ওখানে ফেলে দিবি। এ কথা শুনে রাজু বলে ওঠে, কুত্তার বাচ্চা, তোকে আমি আমার বন্ধু ভেবেছিলাম, তুই কিনা আমার সাথে শত্রুতামি করলি। তোর জন্য আজকে আমার ভালোবাসা আমার কাছে নেই। তোকে রাস্তার কুকুরের থেকে খুব ভয়ঙ্কর মৃত্যু দিব।
কথাটা বলে এলো পাথারি মারপিট শুরু হয়ে যায় ভার্সিটির মাঠে। সবাই উপস্থিত হয়েছে। রাজু যাকে এভাবে পাচ্ছে তাকে সেভাবেই কোপাচ্ছে। রাজু মার খাচ্ছে, তাদেরকেও মারছে। সবাইকে এক এক করে মেরে ফেলে। ইমনকে খুব নৃশংসভাবে হত্যা করবে। এরপর ইমনকে জীবন্ত অবস্থায় কবরস্থানে নিয়ে যায়। তারপর রুনার কবরের সামনে নিয়ে গিয়ে রাজু বলে ওঠে, এটা আমার ভালোবাসা যাকে তুই পরিকল্পনা করে শত্রুদের হাতে তুলে দিয়েছিলিস। ইমন এখনো মরেনি, অনেক কুপিয়ে আহত করেছে। তাকে এখনো জীবন্ত আছে, কিন্তু ও নড়াচড়া করতে পারে না। ইমন বলে ওঠে, ভাই আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি ও লোভে পড়ে এমন করেছি, আর আমি এমন করব না। আমাকে একটা সুযোগ দে। তোকে সুযোগ দিব? তোকে সুযোগ দিলে তো রুনার আত্মা কষ্ট পাবে। কথাটা বলে বুকের ওপর কুড়াল দিয়ে বেশ কয়েকটা কোপ মারে। রক্তগুলো ছিটকে গিয়ে পড়ে রুনার কবরের উপর। এটা দেখে হাসতে থাকে পাগলের মতো রাজু। তারপর আরেকটা কোপ মারে। বুকের উপর কুড়ালটা দিয়ে ইমনের লাশটাকে টানতে টানতে নিয়ে আসে ভার্সিটিতে। তারপর সেখানে এতগুলো ছাত্রছাত্রী মানুষের সামনে কয়েকশো টুকরো করে ফেলে। সবাই এটা দেখে ভয় পেয়ে যায়। এরপর সেখানে পুলিশ আসে। পুলিশ চারদিক দিয়ে ঘিরে ফেলে। তারপর জেলে নিয়ে আসে। তাকে এটাই ছিল তার জেলে আসার কারণ। কি ভাবছেন গল্প এখানেই শেষ? না, গল্প আরো অনেক দূর যাবে। কেবল তো শুরু। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়। এই এক সপ্তাহ জেলের ভিতরে পাগলের মতো হয়ে গেছে রাজু। এদিকে রাজুর হবু শ্বশুর এবং তার বাবা মিলে হাইকোর্ট থেকে জামিনের ব্যবস্থা করেছে রাজুর জন্য। রাজু নিজেকে ঘর বন্দি করে ফেলেছে। 1 মাস হয়ে গেছে রাজু ঘর থেকে বের হয়নি। পুরো পাগলের মতো হয়ে গেছে রাজু। ভারসাম্যহীন রাজু। রাজু যেন পাগল হয়ে গেছে। শুধু রুনা আর রুনা। তার মুখে শুধু একটাই কথা, রুনা। কারোর সাথে রাজু কথা বলে না, দেখা করে না। রুমের মধ্যে নিজেকে রুম বন্ধ করে ফেলেছে। বাইরে থেকে খাবার দিলে শুধু খাবার খায়, কারোর সাথে কথা বলে না রাজুর মাঝে মধ্যে স্মৃতি পড়ে রুনাকে নিয়ে ঘুরতে যাওয়ার। রুনা বলেছিল, আমি যদি মরে যাই তুমি কি নতুন কাউকে ভালোবাসবে? তুমি কি নতুন করে কারোর সাথে সংসার করবে, ঘর সংসার করবে? রাজু তখন বলেছিল যে সে কখনোই রুনার হাত ছাড়বে না, যেন রুনা মরার আগে রাজুর মৃত্যু হয়। ইট পাট গেলে শহরে আজকাল মামু খালু না থাকলে চাকরি পাওয়া ভীষণ কষ্টের। চাকরির খোঁজে এদিক ওদিক, এখানে ওখানে, যেখানে সেখানে ছুটে বেরিয়েছে একটি মেয়ে। মেয়েটার ভীষণ একটা চাকরির প্রয়োজন। আনমনি মেয়েটার রোদে হেঁটে চলেছে। পকেটে টাকা নেই, চাকরির খোঁজে এদিক ওদিক ছোটাছুটি করছে। পরিবারের বড় মেয়ে, তাই দায়িত্বটা তার মাথায় এসে পড়েছে। বাবা অসুস্থ, মা অসুস্থ, ছোট 2 ভাই বোন লেখাপড়ার খরচ চালাতে হিমশিম খাচ্ছে। এমন সময় মেয়েটির পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে দেখতে পায় তার মা ফোন করেছে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে বলে ওঠে, কি রে মা, তুই কোথাও চাকরি পেয়েছিস? শোন না মা, তোকে কিছু বলার ছিল। এবার ফোনেরও পাশে থাকা ব্যক্তিটা বলে ওঠে, হ্যাঁ মা বলো, কি বলবে? ওর কিছু লাগবে নাকি? এটা হচ্ছে আমাদের গল্পের নায়িকা 2, তার নামও রুনা। রুনার মা এবার বলে ওঠে, শোন না মা, ঘরে তো কোনো কিছুই নেই। সেই দুপুর থেকে বিকেল হতে চললো, এখনো কিছু খেতে পাইনি। তোর ছোট ভাই বোন দুটো খিদার জন্য ছটফট করছে। ঠিক আছে মা, আমি কিছুক্ষণের মধ্যেই বাড়ি যাচ্ছি। চাকরি এখনো পাইনি, তবে চাকরির খোঁজে ঘুরে বেড়াচ্ছি। দেখি আমি কিছু একটা করব। শোন না মা, বাড়িওয়ালা এসেছিল। বাড়িওয়ালা ভাড়া চেয়েছেন, না হলে বাড়ি থেকে বের করে দিবে। এ মাসের ভাড়া না দিতে পারলে আমাদের বাসা থেকে বের করে দিবে বলেছে। ঠিক আছে মা, আমি দেখছি কিছু একটা করতে পারি কিনা। তুমি কোনো চিন্তা করিও না, আমি এখনই বাড়ি যাচ্ছি। এই বলে ফোনটা কেটে দেয়। ভীষণ কান্না পাচ্ছে মেয়েটার। যে বয়সে সে তার স্বপ্নগুলো পূরণ করবে, সে বয়সে পরিবারের দায়িত্ব, পরিবারের বোঝা তার মাথায় এসে পড়েছে। কি করবে বুঝতে পারে না। পকেটে হাত ঢুকিয়ে দেখতে পায় 60 টাকা আছে। এই 60 টাকা দিয়ে সে কি করবে বুঝতে পারে না। প্রচন্ড খিদা লেগেছে। সকালে হালকা কিছু মুড়ি খেয়ে এসেছিল। কোনো কিছু চিন্তা ভাবনা না করে একটা দোকানের সামনে গিয়ে 1 গ্লাস পানি খায়।
তারপর বেরিয়ে পড়ে হাতের দিকে। তাকিয়ে দেখতে পায় একটা কম দামি ঘড়ি আছে, যেটা তার জন্মদিনে তার বাবা দিয়েছিল। তাকে কিছু না ভেবে সে ঘড়িটা নিয়ে একটা দোকানে যায় আর সেখানে গিয়ে বলে ওঠে, ম্যাডাম দেখেন তো এই ঘড়িটা কত হতে পারে, আমার খুব টাকার প্রয়োজন, একটু দেখেন তো। ঠিক আছে ম্যাম, আমাকে দিন, আমি চেক করে বলছি। এরপর ঘড়িটা চেক করার জন্য নেয়। চেক করা শেষে মহিলাটি বলে ওঠে, আপনি এই ঘড়িটার দাম 5,000 টাকা পাবেন, এর বেশি দেওয়া সম্ভব নয়। রুনা কোনো কিছু ভেবে না পেয়ে ঘড়িটা বিক্রি করে দেয়। 5,000 টাকা হাতে পেয়েছে। এই 5,000 টাকার এখন তার 5 লক্ষ টাকার সমান। দোকান থেকে বের হওয়ার সময় ধাক্কা খায় চৌধুরী সাহেবের সাথে। সরি বলে সেখান থেকে বেরিয়ে বেশ কিছু বাজার করে রওনা দেয় এই রিক্সা করে বাড়ির উদ্দেশ্যে। চৌধুরী সাহেব ঘড়ির দোকানের ভিতরে প্রবেশ করে। চৌধুরী সাহেব বলে ওঠে সে মহিলাটার উদ্দেশ্যে, এখনই যে মেয়েটা এখান থেকে বেরিয়ে গেল, সে এখানে কি করছিল? স্যার, মেয়েটা এখানে একটা ঘড়ি বিক্রি করতে এসেছিল। তার নাকি খুব টাকার প্রয়োজন, এজন্য তার হাতে থাকা ঘড়িটা বিক্রি করে দিয়েছে 5,000 টাকা মূল্য। মেয়েটাকে আমার খুব চেনা চেনা লাগছে। ও কি করে হতে পারে? আমি তো বিশ্বাস করতে পারছি না। জি স্যার, কোনো সমস্যা? জি না, কোনো সমস্যা না, তোমরা তোমাদের কাজ করো, আমি আসছি। এরপর বেরিয়ে পড়ে চৌধুরী সাহেব। গাড়িতে এসে ফোন করে, কোনো এক নম্বরে ফোন করে বলে ওঠে, তন্নি, তোমাকে একটা পিক পাঠিয়েছি, সে মেয়েটার সম্বন্ধে দ্রুত খোঁজ খবর নাও। মেয়েটা কোথায় থাকে? ঠিক আছে স্যার, আমি এখনই খোঁজ খবর নিয়েছি, আপনি পিনগুলো পাঠিয়ে দিন। চৌধুরী সাহেব পিকগুলো পাঠিয়ে দেয়। তন্নি পিকগুলো নিয়ে মেয়েটার সম্বন্ধে খোঁজ করতে থাকে। এদিকে রুনা বাড়িতে চলে আসে। রুনাকে ব্যাগ ভর্তি বাজার খরচ করতে দেখে খুশিতে তার আত্মহারা ছোট বোন দুটো। তারপর সবকিছু নিয়ে রুনার মা রান্না করে, সবাই তৃপ্তি করে খায়। দেখতে দেখতে দিনটা এইভাবে কেটে যায়। পরের দিন আবার চাকরির খোঁজে বের হয়েছে রুনা। কিন্তু ইটপাটকেলের এই শহরে চাকরি খুঁজে পাওয়া খুব কষ্টের ব্যাপার। আজকাল মামু খালু না থাকলে চাকরি পাওয়া যায় না। এমন সময় চৌধুরী সাহেব কল করে তন্নিকে আর বলে ওঠে, কি ব্যাপার তন্নি, তুমি খোঁজ খবর নিয়েছো তো সে মেয়েটার সম্বন্ধে? জি স্যার, মেয়েটার সম্বন্ধে খোঁজ খবর নিয়েছি, আমি আপনার কেবিনে আসি। কল কেটে দেয়। তারপর কিছুক্ষণের মধ্যে কেবিনে এসে পৌঁছে যায় তন্নি। তন্নিকে দেখে চৌধুরী সাহেব বলে ওঠে, সে মেয়েটার সম্বন্ধে কি খবর পেয়েছো? সবটাই আমাকে বলো, খুব আর্জেন্ট। জি স্যার, মেয়েটা শহরে চাকরির খোঁজে এদিক ওদিক ছোটাছুটি করছে, কিন্তু কোথাও চাকরি পাচ্ছে না। মেয়েটার পরিবারে তার বাবা মা এবং ছোট ভাই বোন আছে। বাবা অসুস্থ, মা অসুস্থ, পরিবারের পুরো দায়িত্ব এসে মেয়েটার মাথার পড়েছে। তাই মেয়েটা চাকরির খোঁজে এদিক ওদিক ছুটাছুটি করছে, কিন্তু কোথাও চাকরি পাচ্ছে না। মেয়েটার নাম রুনা। চৌধুরী সাহেব এই কথা শুনে বেশ খানিকটা অবাক হয়, আবার মুচকি হাসি দেয় আর মুচকি হেসে বলে ওঠে, তন্নি, আমার ছেলেটাকে বাঁচানোর রাস্তা খুঁজে পেয়েছি। তুমি ওই মেয়েটাকে কল করে আমার অফিসে আসতে বলো, বলো যে তাকে চাকরি দেওয়া হবে। জি স্যার, এখনই আমি কল করে কেবিনে ডেকে নিচ্ছি। তারপর বেরিয়ে যায় তন্নি। তন্নি বাইরে গিয়ে ফোন করে বলে ওঠে, এটা কি আপনি রুনা বলছেন? হ্যাঁ, আমি রুনা বলছি, কিন্তু আপনি কে বলছেন? আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চৌধুরী সাহেবের পিএ বলছি। আপনাকে চাকরি দেওয়া হবে, আপনি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে চলে আসেন। রুনা এই কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে যায়। তারপর বেরিয়ে পড়ে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের উদ্দেশ্যে। সেখানে গিয়ে রুনা বলে ওঠে, মে আই কাম ইন স্যার, আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, ভিতরে আসতে পারো। তোমার নাম নিশ্চয় রুনা। পরিবারের বড় মেয়ে, বাবা অসুস্থ, মা অসুস্থ, ছোট ভাই বোন বাসায়, পরিবারের ভীষণ অভাব, তাই তো? রুনা চৌধুরী সাহেবকে দেখে অবাক হয়ে যায়, কেননা সে ঘড়ির দোকানে দেখা হয়েছিল রুনার সাথে। রুনা অবাক হয়ে যায় যে চৌধুরী সাহেব এত কিছু জানে। রুনা বলে ওঠে, আপনি এখানে, আর আপনি আমার সম্বন্ধে এত কিছু জানেন কি করে? আমি তো আপনাকে বলিনি যে আমার চাকরির প্রয়োজন আছে। তাহলে আপনি কি করে জানলেন যে আমার চাকরির খুব দরকার এই মুহূর্তে? তাছাড়া আমি তো এখানে কোনোদিন ইন্টারভিউ দিতে আসিনি।
আমি তোমার ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে তোমাকে এখানে ডেকেছি। এই মুহূর্তে তোমার একটা চাকরির প্রয়োজন পরিবারকে বাঁচানোর জন্য, তাই তো? জি স্যার, আমার পরিবারকে বাঁচানোর জন্য এই মুহূর্তে আমার একটা খুব চাকরির প্রয়োজন। চাকরিটা না হলে আমি আমার পরিবারকে বাঁচাতে পারবো না, তাই দয়া করে আমাকে একটা চাকরি দিন। তোমাকে একটা চাকরি দিতে পারি, তবে কিছু শর্ত আছে। দেখো, কিছু পেতে হলে কিছু দিতে হয়। জি স্যার, বলেন কি সত্য? যদি সত্যটা মানা হয় তাহলে আমি রাজি আছি। দেখো, এই দুনিয়াটা স্বার্থপর। এখানে মামু খালু ছাড়া চাকরি হয় না। তোমাকে চাকরি দেওয়া হবে, বিনিময়ে তোমাকে শুধু আমার কয়েকটা শর্ত মানতে হবে। জি স্যার, আমি আমার পরিবারকে বাঁচানোর জন্য যে কোনো শর্তে রাজি আছি। আপনি শুধু বলুন যে আপনার কি শর্ত। তুমি যদি আমার শর্তে রাজি থাকো, তাহলে তোমার পরিবারের দায়িত্ব আমার। তোমাকে নতুন বাড়ি দেওয়া হবে, কয়েক কোটি টাকা দেওয়া হবে, তোমার ভাই বোনের লেখাপড়ার খরচ, তোমার বাবার চিকিৎসার সবকিছু দায়িত্ব আমি নিব। বিনিময়ে তোমাকে শুধু আমার কথা মতো চলতে হবে। জি স্যার, বলেন কি কথা। তেমন কিছু না, তোমাকে আমার ছেলেকে বিয়ে করতে হবে। এ কথা শুনে তো অবাক হয়ে যায় রুনা। রুনা ভাবতে থাকে মনে মনে, চৌধুরী সাহেবের মাথা কি ঠিক আছে? ওনারা কোটিপতি আর আমরা হলাম গরিব। উনি গরিবের মেয়েকে ওনার ছেলের বউ করে নিয়ে যেতে চায়। রুনাকে এভাবে ভাবতে দেখে মুচকি হাসি দেয় চৌধুরী সাহেব। চৌধুরী সাহেব হেসে বলে ওঠে, তুমি ভাবছো তো যে আমি তোমাকে বিয়ের কথা কেন বলছি? আমার ছেলেটাকে অসুস্থ। আমার ছেলে অসুস্থ, তোমার মতো একটা মেয়েকে ভালোবাসতো, কিন্তু মেয়েটাকেই শহরের এমপির ছেলে, মেয়রের ছেলে, মন্ত্রীর ছেলে মেরে ফেলেছে। আমার ছেলেটা কত 1 মাস হয়ে যাচ্ছে ঘরবন্দি পাগলের মতো হয়ে গেছে। তাকে বাঁচানোর জন্য তোমাকে নিয়ে যাচ্ছি। তুমি দেখতে ওই মেয়েটার মতো। তোমার নাম রুনা, ওর নাম ছিল রুনা। প্লিজ, তুমি না করিও না, এ বিয়েতে রাজি হয়ে যাও। তোমার পরিবারের সব দায়িত্ব আমার। কিন্তু আমি এখনই কথা দিতে পারছি না। আগে আমি আমার পরিবারকে জানাবো, তারপরে। ঠিক আছে, চলো, তোমার পরিবারের কাছে এখনই যাব। তারপর চৌধুরী সাহেব রুনাকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। চৌধুরী সাহেবকে দেখে বেশ খানিকটা অবাক হয় সবাই মিলে, কিন্তু কেউ বুঝতে পারে না। মা, উনি হচ্ছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক চৌধুরী সাহেব। উনি তোমার সাথে কথা বলতে চায়। আসসালামু আলাইকুম। কি বলতে চান ভাইজান? আপা, আমি আপনার মেয়েটাকে আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাই। আপনারা বড় লোক, আমরা গরিব। আপনাদের সাথে কি আমাদের যাবে? যাবে কিনা সেটা দেখার বিষয় না। আপনি শুধু রাজি থাকলে আমি আপনার মেয়েকে আমার ঘরের লক্ষ্মী করে নিয়ে যেতে চাই। ঠিক আছে, আমি রাজি আছি। আপনি যেহেতু বিয়ে দিতে চাচ্ছেন, তাহলে আমি আর না করব না। কাল তোমাদের বিয়ে, আর এই বলে গেলাম তোমাকে পার্লারে নিয়ে যাওয়ার জন্য কিছু লোক পাঠিয়ে দেবো। আর আজকে বিকালে তোমরা নতুন বাড়িতে চলে যাবে। তোমার ভাইয়ের স্কুলের বেতনের ফি, বোনের স্কুলের বেতনের ফি, তোমার বাবার চিকিৎসা সবকিছু আমি আগেই পূরণ করে রেখেছিলাম। বিকালে নতুন বাড়িতে তোমাদের নিয়ে যাওয়ার জন্য গাড়ি আসবে, তোমরা চলে যেও। তারপর চৌধুরী সাহেব নিজের বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে ডাকতে থাকে আর বলে ওঠে, মামুনি কোথায়? আসো, দ্রুত আসো, খুশির সংবাদ আছে। মমিনা বেগম নিচে নেমে আসে আনন্দে আত্মহারা। চৌধুরী সাহেবকে দেখে বেশ খানিকটা অবাক হয়েছে। অবাক হয়ে মমিনা বেগম বলে ওঠে, কি ব্যাপার? হঠাৎ এত খুশি কেন তোমরা? কি হয়েছে? আমার ছেলেকে ভালো করার ওষুধ খুঁজে পেয়েছি। রাজুর বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। তুমি সব কিছু জেনে শুনে ছেলেটাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিচ্ছ কেন? ও তো রুনাকে ছাড়া কোনো কিছু বোঝে না। হ্যাঁ হ্যাঁ, রুনার সাথে ওর বিয়ে হবে। আমি বিয়ের সব ব্যবস্থা করছি, কালকে ওর বিয়ে। পুরো বাড়িটাকে সুন্দর করে সাজানো হয়েছে, ধুমধাম করে সাজানো হয়েছে। দেখতে দেখতে বিয়ের পর্ব শুরু হয়ে যায়। রুনার একটা ছবি দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে রুমের ভিতর থেকে বের করে এনেছে রাজুকে। রাজু বিয়েতে রাজি আছে রুনার ছবি দেখে। দুজনে কবুল কবুল বলে বিয়ের পর্ব শেষ হয়ে যায়। বিয়ের পর্ব শেষ করে তাদেরকে বাড়িতে নিয়ে আসা হয়। বাসর ঘরের ভেতরে রাজু রুনাকে দেখে বলে ওঠে, রুনা, আই লাভ ইউ। তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে অনেক খুঁজেছি। ওরা সবাই মিথ্যা বলছে, তুমি নাকি মরে গিয়েছো। রুনা
কি বলবে বুঝতে পারে না। রুনা সবটা জানে, খবরের কাগজে পড়েছিল রাজু আর রুনার ভালোবাসার কথা, এমনকি টেলিভিশনেও দেখেছিল। রুনা বলে ওঠে, হ্যাঁ আমি বেঁচে আছি, আমি মরিনি। ওরা তোমাকে মিথ্যা বলেছে। শরীরে কি অবস্থা করেছো দেখো তো। চলো তোমাকে ফ্রেশ করে আনি। পাগলের মতো দেখতে হয়ে গেছে রাজু। কতদিন ধরে যে গোসল করেনি বলার বাইরে। রাজুকে ফ্রেশ করে দেয়, তারপর তাকে নিয়ে নিচে খেতে আসে। রুনা রাজুকে পেয়ে ভীষণ খুশি, পরিবারের সবাই খুশি। এভাবে দেখতে দেখতে কেটে যায় 1 মাস। রাজু ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছে, নিজের বাবার ব্যবসার হাল ধরতে শুরু করেছে। পুরনো স্মৃতিগুলো ধীরে ধীরে তার জীবন থেকে মুছে যেতে শুরু করেছে। রুনাকে নিয়ে তার নতুন জীবন ধীরে ধীরে শুরু করেছে। অন্যদিকে রুনার পরিবার বেশ সুখে আছে। এদিকে রাজু রুনাকে নিয়ে নতুনভাবে জীবন শুরু করেছে। তাদের নতুন জীবনের পথ চলার মাধ্যমে গল্পটাকে শেষ করে দিলাম। কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।